নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা রাজদেবী 2.0 অরিজিনালস থেকে শুনবেন মেজর সাব সিরিজের দ্বিতীয় গল্প, লেখক অরিন্দম ব্যানার্জির কলমে তৃতীয় নেত্র রহস্য। আপনারা যদি এই সিরিজের প্রথম গল্প না শুনে থাকেন, তবে এই গল্পটি শোনার শেষে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে অথবা পিন কমেন্টসে দেওয়া লিঙ্কের মাধ্যমে এই সিরিজের প্রথম গল্পটি শুনে ফেলতে পারেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাতে যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্প পাঠে আমি সন্তু, মেজর সাবের ভূমিকায় শ্রী দেবাশিস সেনগুপ্ত। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প, মেজর সাব সিরিজের থেকে দ্বিতীয় গল্প, লেখক অরিন্দম ব্যানার্জির কলমে তৃতীয় নেত্র রহস্য। সালটা 1764। দিল্লির মসনদে বসে আছেন দ্বিতীয় শাহ আলম। ইংরেজরা যে কেবলমাত্র ব্যবসা করতে আসেনি, তা একটু একটু করে দেশের বিচক্ষণ মানুষরা বুঝতে শুরু করেছে। দেশের রাজনীতির ছবি খুব দ্রুত বদলাচ্ছে। এমনই এক শরতের রাতে বাদশাহ রাজমহলের বারান্দায় খুব দ্রুত পায়চারি করছেন। তার মুখে চিন্তার ছাপ বেশ পরিষ্কার। মহলের বারান্দাকে খুব আলতো করে স্পর্শ করেছে। এই স্পর্শ করার মধ্যে একটা খাপছাড়া ব্যাপার থাকলেও মনে হয় কোনো শৌখিন শিল্পী তার তুলির টানে তার ত্রুটিগুলোকে আকর্ষণীয় করে তুলেছে। রাতের তারাগুলো নববধূর মতো মেঘের ঘোমটার আড়ালে নিজেদের মুখ ঢেকে রেখেছে। এই সব কিছুর মধ্যে বড় বেমানান সম্রাটের এই উদ্বিগ্ন চিত্তে পায়চারি। বাদশাহকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে। ফয়সাল, তুমি এসেছ। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি কি কোনো আশঙ্কা করছেন বাদশাহ? সামনের দিন খুব ভালো না ফয়সাল। ইনশাল্লাহ একটা বড় পরিকল্পনা আছে। জানি না কি হবে, পরিণতি ভালো নাও হতে পারে। আওয়াজ থেকে চিঠি এসেছিল, সেই সব অনেক কথা। দিন বেশি বাকি নেই। তোমাকে না হয় সকালে সবটা বলবো, কিন্তু এখন যেটা বলবো সেটা সকালে বলা চলে না। আমার সাথে এসো। একটা পেঁচা তখন থেকে ডেকে চলেছে, আর কোনো শব্দ নেই। রাজমহল নিস্তব্ধ, গোটা দিল্লি নিস্তব্ধ। দুটি প্রাণী খুব সন্তর্পণে পা ফেলে হেঁটে চলেছে বারান্দা দিয়ে। রাজপ্রাসাদের অন্দরমহলে প্রবেশ করেছে তারা। মাঝে মাঝে সম্রাট পিছন ফিরে কিছু একটা দেখার চেষ্টা করছে। কিছু দেখতে না পেয়ে কিছুটা আশ্বস্ত হয়ে আবার হাঁটছেন। একটা বিশাল কক্ষে প্রবেশ করলেন দুজন। প্রহরীকে হাতের ইশারায় বাইরে যেতে বলে কক্ষের দরজা খুব ধীর গতিতে বন্ধ করলেন সম্রাট। তারপর তারা কিছুটা হেঁটে গিয়ে আরেকটা বড় দরজার সামনে এসে দাঁড়ালেন। একটু দাঁড়াও ফয়সাল। লম্বা চওড়া পালোয়ানের মতো চেহারার যুবকটির মুখে তখন বিস্ময় ফুটে উঠেছে। বাদশাহ কেন এখানে নিয়ে এলেন তাকে? রাজমহলের দক্ষিণ দিকের এই কক্ষতে বাইরের কারুর যাওয়া নিষেধ। এই কক্ষের সামনে 24 ঘন্টা প্রহরী দাঁড়িয়ে থাকে। তাদের বসা অবধি নিষেধ, পাছে চোখ লেগে যায়। অনেক দিন এই ঘরটার সামনে দিয়ে যেতে গিয়ে ফয়সালের মনে কৌতূহল জেগেছে, কি আছে ঘরটার ভেতর। বার কয়েক উঁকি মারার চেষ্টা করেও বিশেষ সুবিধা হয়নি। সামনের দরজার কলটা খুললেন শাহ আলম। তাদের চোখের সামনে একটা সুড়ঙ্গ পথে সিঁড়ি নেমে গেছে। তুমি এখানে একটু দাঁড়াও। সঙ্গীকে দাঁড় করিয়ে নিচের দিকে নেমে গেলেন বাদশাহ। কি আছে ওখানে? গুপ্তধন,
নাকি কোনো বহির্দেশে যাওয়ার রাস্তা ফয়সাল হয়তো কোনোদিনও জানতে পারবে না। কিছুক্ষণ পর উঠে এলেন মুঘল সম্রাট। তার হাতে ছোট একটা বাক্স, লাল রঙের কাপড়ে মোড়ানো। ফয়সাল, তুমি জানো আমি তোমার থেকে বেশি কাউকে বিশ্বাস করতে পারি না, বেগমদেরও না, মন্ত্রীদেরও না। এইটা নাও। এটা কি এখন তোমাকে বলতে পারবো না, হাতে সময় খুব কম। তুমি কাউকে দিয়ে এটাকে বাইরে কোথাও পাঠিয়ে দাও। যুদ্ধ আসন্ন, যুদ্ধ মিটে গেলে এটা আবার যথাস্থানে ফিরিয়ে এনো ইনশাল্লাহ। যুদ্ধ? হ্যাঁ, বড় একটা যুদ্ধ। সবটা বলবো, তুমি এটার বন্দোবস্ত করো। বাদশার যদি অনুমতি হয় আমি নিজেই এটাকে বাইরে নিয়ে যেতে পারি। কিন্তু তোমাকে এদিকে যে লাগবে ফয়সাল। আমি কালকের মধ্যেই ফিরে আসব। বেশ, কিন্তু এটা যেন হারায় না, কারো হাতে যেন না পড়ে। মরে গেলেও অন্য হাত হতে দেব না। বাক্সটা নিয়ে খুব ধীর পায়ে বেরিয়ে এলো ফয়সাল। রাজমহলের বারান্দা থেকে লক্ষ্য রাখেন বাদশাহ, কিন্তু তিনি জানতেও পারেন না তার অগোচরে সবটা লক্ষ্য রাখছিল আরো একজন। আচ্ছা বলতো, কোন মুঘল সম্রাটের আসল নাম সেলিম? কেন, জাহাঙ্গীর? রাইট, ওকে। এবার বল দেখি, এইটি বলতে পারবি না। আচ্ছা বলতো, বাংলার কোন নবাবের আসল নাম সূর্যনারায়ণ মিশ্র? বল বল। হ্যাঁ জানি তো, মুর্শিদ কুলি খাঁ। ওয়েল ডান, বাবা তুই তো দেখছি অনেক কিছু জানিস। হ্যাঁ, ঠিক জায়গায় যদি অ্যাপ্লাই করতে পারতিস। ভেরি গুড, ভেরি গুড। আমেরিকা থেকে ফিরে এসেছি মাসখানেক হলো। এই কয়েক মাসে প্রথমবার আঙ্কেলকে দেখলাম নির্ভেজালে অবসর কাটাতে। আসলে মাঝখানে আঙ্কেলের শরীরটাও একটু খারাপ হয়েছিল। এখন যদিও আঙ্কেল পুরোপুরি ফিট। কিছুদিন যাবৎ আঙ্কেল হঠাৎ ইতিহাস চর্চায় মেতে উঠেছে। বুঝলি আয়ুষ, ইতিহাস কথাটার মানে যদিও অতীতের চর্চা, কিন্তু ইতিহাস চর্চা মানে আসলে কিন্তু ভবিষ্যতের চর্চা। ইয়েস, ইতিহাস জানা থাকলেই ভবিষ্যতের একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। সত্যি আমাদের দেশের ইতিহাস কতটা রিচ, কত কি জানার আছে, আর তার কতটুকুই আমরা জানি বল, তাই না? আচমকা কলিং বেল বেজে ওঠায় আঙ্কেলের ইতিহাস চর্চায় সাময়িক ছেদ পড়ল। ছুটে গিয়ে দরজাটা খুলে দেখলাম একটা লোক। চুলটা উস্কো খুস্কো, পরনে এখনকার যুগের কিছুটা বেমানান সাদা পাঞ্জাবি আর সাদা ধুতি। চঞ্চল চাহনি, এক জায়গায় স্থির নয় চোখ দুটো। বয়স ওই 35-এর বেশি নয়। আগে নমস্কার, আমি ধ্রুব সান্যাল। আমি মেজর বিনোদ ঘোষালের সাথে একটু দেখা করতে চাই। আপনি অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন? মেজর আমাকে চেনেন, ওনাকে বলুন আমি ধ্রুব। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। আচ্ছা বেশ। আঙ্কেল, তোমার সাথে ধ্রুব দেখা করতে এসেছে। ধ্রুব? কে ধ্রুব? আঙ্কেলের কথার মাঝেই বাইরের থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি আমাদের কাজের লক্ষ্মী মাসি। দেখো দাদাবাবু, লোকটাকে যত বলছি ভেতরে আসবেন না, জুতো পরে ঢুকে গেল। এক্ষুনি ঘরটা মুছলাম, আবার মুছতে হবে। আমিও কাণ্ড দেখে অবাক। সেই লোকটা ঘরে ঢুকে এসেছে। আহা, এ কি আশ্চর্য! আপনাকে যে বাইরে দাঁড়াতে বললাম। আমার না খুব তাড়া আছে, আজ আমি যাই, বুঝলেন? আজ আমি যাই। মেজরকে বলে দেবেন কাশী মিউজিয়ামে ত্রিনেত্র আসলো না, একেবারেই আসলো না, আসলো না। শুধু এইটুকু বললো? হ্যাঁ, আর কিছু বলল না। লোকটাকে পাগল মনে হলো। না, লোকটার মতলব তো ভালো ঠেকছে না। আচমকা না বলে ভেতরে চলে এলো, তোকে ভেতরে আসতে দেখে ওই দিকে না গিয়ে অন্য ঘরের দিকে চলে গেল। সাবধান হ, সাবধান হ আয়ুষ, এরকম হুটহাট করে দরজা খুলে ভেতরে চলে আসবি না। গোটা দিনের ব্যস্ততার মধ্যেও এই ঘটনাটা রেশ মনে থেকে গেল।
পরের দিন সকাল থেকে আবার বৃষ্টি হচ্ছে। মেঘের সাথে অসম প্রতিযোগিতায় আজ সূর্য পেরে উঠছে না। বেলা 11টার সময়ও মনে হচ্ছে যেন সন্ধে। মা দেখি আজ সব সবজি দিয়ে খিচুড়ির বন্দোবস্ত করেছে। এই একটা ব্যাপার আজও বাঙালিদের মধ্যে কেমন। লক্ষ্মী মাসি দেখি পাতলা ফালি করে বেগুন কাটছে। একটা জার্নাল নিয়ে সোফায় বসলাম। বৃষ্টি পড়লেই মনটা কেমন একটা কবি কবি হয়ে ওঠে। মনের মধ্যে দুটো লাইন আসছে, ভাবছি লিখব কিনা, এমন সময় ড্রয়িং রুমের কর্ড লিস্ট বেজে উঠল। হ্যালো, ইয়েস স্পিকিং। আঙ্কেলের দেখলাম ভ্রু কুঁচকে গেল। ওকে ওকে, আই নিড 4 days। ওকে। কি হলো আঙ্কেল? কাশীকলা মিউজিয়াম থেকে একটা কালী মূর্তি চুরি হয়েছে। কালী মূর্তি? এটা যে সে মূর্তি নয় রে, এর একটা গভীর ইতিহাস আছে। আর কিছু না বলে আঙ্কেল ঘরে ঢুকে গেল। হঠাৎ একটা কথা মনে পড়াতে উঠে ছুটে আঙ্কেলের ঘরে যেতে দেখি আঙ্কেল স্টাডি টেবিলে বসে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, লোকটার নাম যেন কি বলেছিলি? ধ্রুব সান্যাল। লোকটা বলেছিল আমি ওকে চিনি। হ্যাঁ। আমার স্মৃতিশক্তি তো এখনো ক্ষীণ হয়নি, কিন্তু আমি মনে করতে পারছি না তো। আচ্ছা, কেমন দেখতে বলতো? চেহারার বর্ণনা দেওয়া সত্ত্বেও আঙ্কেল চিনল না। বৃষ্টিটা ছাড়লে একবার আমার সাথে যাস, একটা কাজ আছে। আচ্ছা, কালী মূর্তিটার কেসটা কি তোমার হাতে এসেছে? বলছি, পরে বলছি সবটা। বিকেলের দিকে বৃষ্টি একটু ধরেছে। রেডি হয়ে একটা উবার বুক করে আমি আর আঙ্কেল শেহালদর উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে উঠে আঙ্কেল বলল, মিউজিয়ামে দারোয়ান খুন হয়েছে। ক্যামেরাগুলো ভেঙেছে প্রথমে, তারপর দারোয়ানের খুন নাকি ভীষণ নৃশংসভাবে হয়েছে। মেরে ভারী কিছু দিয়ে মাথাটা একেবারে থেঁতলে দিয়েছে। ভেরি স্যাড। এত বড় মিউজিয়ামে একজন সিকিউরিটি? গাফিলতির কথা নতুন করে কি বলবো। নিরাপত্তা ব্যবস্থার যথেষ্ট খামতি রয়েছে সর্বত্র। কিউরেটর ছিলেন আশ্চর্যজনকভাবে, উনি নিজের ঘরে নিজের কাজে এমন মশগুল ছিলেন যে কিছু টেরই পাননি। আর এই কথাটা স্বভাবতই পুলিশ বিশ্বাস করেনি। গ্রেপ্তার করা হয়েছে ভদ্রলোককে। তোমাকে কেসটা? হোম অ্যাফেয়ার্স। আমরা শিয়ালদহ নামতেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামল। ক্যাব থেকে নেবে ভাড়া মিটিয়ে একটা গলির মধ্যে 500 মিটার মতন হেঁটে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আঙ্কেল কলিং বেল বাজাতেই একজন মহিলা সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকালো। অজিত আছে? আরে কি সৌভাগ্য, কি সৌভাগ্য! ভেতরে আয়, ভেতরে আয়। আমরা ভেতরে প্রবেশ করলাম। এই তোর সেই খুদে অ্যাসিস্ট্যান্ট? ওর নাম আয়ুষ। তো আয়ুষ বাবা, কি খাবে বলো? চপ, কাটলেট, মোগলাই? ও এখন ডায়েটে আছে। মনে মনে আঙ্কেলের উপর বেশ রাগ হল, কিন্তু ভদ্রলোকের পরের কথাটা শুনে মনটা আবার খুশি হয়ে গেল। আরে তা বললে হয়? আজকালকার ছেলে, এখনই তো খাওয়ার বয়স। এই বিলে, বিলে, এই বিলে, তোর 18 মাসে বছর হয় তাই না? যা, শ্যামলের দোকান থেকে গোটা 5 মোগলাই পরোটা আর তরুণের দোকান থেকে কমলা ভোগ আর চমচম নিয়ে আয়। বৌদিকে বল টাকাটা দিয়ে দেবে। বেশি দেরি করবি না। আয় আয় আয়, এসো আয়ুষ, ভেতরে এসো। হ্যাঁ, তা হঠাৎ আমাকে মনে পড়লো? হ্যাঁ, আসলে তোর কাছ থেকে একটা ব্যাপারে জানতে এসেছিলাম। আচ্ছা, তোর কাশী মিউজিয়ামের ওই কালী মূর্তিটার কথা মনে আছে, যেটা নিয়ে 80-র দশকে খুব হইচই হয়েছিল? হ্যাঁ, সে তো প্রায় 40 বছর হয়ে গেল। এখন আবার? আচ্ছা, মূর্তিটা কত বছরের পুরনো? এটা বলা শক্ত, তবে অন্তত 300 বছরের পুরনো মূর্তি। আচ্ছা, একটা ব্রোঞ্জের মূর্তি, ওর মধ্যে এমন কি আছে যে? মনে করা হয় মূর্তিটি অভিশপ্ত। এর কারণটা কি হতে পারে? তুই তো সবটা জানিস। না, তোর মুখ থেকে একবার শুনবো, বল। আমরা ভদ্রলোকের বাড়ির দোতলায় একটা ঘরে দুটো চেয়ারে বসেছি।
ভদ্রলোক ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক, বছর 2 হলো অবসর নিয়েছেন, কিন্তু এখনও যে চর্চার মধ্যে থাকেন তা তাকে আর তার ঘর দেখলে ভালো মতনই বোঝা যায়। ইতিমধ্যে 2টো ডিশে মোগলাই আলুর দম, আর 2টো আলাদা ডিশে কমলাভোগ চমচম, আর 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে। সময়টা 1764। আচ্ছা আয়ুষ, জানো 1764-তে কি যুদ্ধ হয়েছিল? বক্সারের যুদ্ধ। বাহ, কত তারিখে হয়েছিল জানো, বা কোন সময়ে? না, সেটা তো ঠিক জানি না। অক্টোবরের 22-23 তারিখ, এরকম সময়। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, বাংলার নবাব মীর কাসিম এবং সুজাউদ্দৌলা, নবাব অফ আওয়াধ, এদের মিলিত শক্তি ইংরেজদের কৌশলের কাছে ধোপে টেকেনি। আর এই মূর্তিটা ছিল তৎকালীন দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছে। মুঘল সম্রাটের কাছে কালী মূর্তি? হ্যাঁ, খুব আশ্চর্য ব্যাপার। অনেকে বলে কোথাও থেকে লুট করা হয়েছিল এই মূর্তি, আবার অনেকে বলে কেউ বাদশাহকে উপহার দিয়েছিলেন। কিন্তু এত ধনসম্পদ থাকতে বাদশাহ কেন ব্রোঞ্জের মাত্র 3 ফুট উচ্চতার একটা হিন্দু দেবী মূর্তি চুরি করতে যাবে? জানা যায় যুদ্ধে যাওয়ার আগে মূর্তিটা বাদশাহ তার ডান হাত ফয়সালকে দিয়েছিল রক্ষা করার জন্য। রাস্তায় ফয়সালকে দস্যুরা হামলা করে এবং খুন হতে হয় তাকে। এতটুকু শুনে অ্যাবনর্মাল কিছু না লাগলেও এর পর শুরু হচ্ছে আসল ঘটনা। জানি না কতটুকু সত্যি, তবে রিসার্চ করে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে জেনেছিলাম দস্যুরা ফয়সালের কাছ থেকে কিছু না পেয়ে মূর্তিটা নিয়ে পালাচ্ছিল। এমন সময় নাকি তুমুল এক ঝড় আসে, তারা ভয় পায়। এই মূর্তির জন্যই এই অমঙ্গল ভেবে মূর্তি রেখে পালায় তারা। এরপর ওই মূর্তিটার হদিশ কেউ পায়নি প্রায় 150 বছর। এই ঘটনাগুলো যে সত্যি তার কোনো প্রমাণ আছে? না, প্রমাণ নেই, তবে এই ঘটনাগুলো আমি কি করে জানলাম তা বলতে পারি। ইতিহাসবিদ মন্দিরা চ্যাটার্জির দ্য হিডেন হিস্ট্রি অফ মুঘলসে পেয়েছিলাম ঘটনাটা, আর কিছুটা আমার রিসার্চ। ওখানে তিনি সোর্স হিসেবে তৎকালীন এক ফরাসি কূটনৈতিক এবং বাদশার বন্ধু জন বেরনের একটা ডায়েরির কথা উল্লেখ করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যুদ্ধের আগে মূর্তিটার ব্যাপারে কেউ জানতো না, কিন্তু যুদ্ধের পর বাদশাহ নিজেই জানান সবাইকে। মন্দিরা দেবী আরও লিখেছিলেন, ব্রিটিশদের সহায়তা নিয়ে মূর্তিটার খোঁজে বাংলা পর্যন্ত এসেছিলেন মুঘল সম্রাট। গোবিন্দপুরের কাছে মাটি পর্যন্ত খুঁড়িয়েছিলেন। কেন? একটা ব্রোঞ্জের হিন্দু মূর্তির জন্য এতটা কেন করলেন মুঘল সম্রাট? সেটাই তো আশ্চর্যের। ব্রিটিশরাই বা তার জন্য এতটা কেন করলো? কিন্তু দুঃখের বিষয়, এর থেকে বেশি আর কিছুই জানা সম্ভব হয়নি। এরপর 20 শতাব্দীর শুরুর দিকে লখনৌয়ের কাছে এখনকার এই মূর্তিটা আবিষ্কার হয়। মূর্তির আকৃতি ডায়েরির বর্ণনার সাথে মিলে যাওয়ায় তৎকালীন ইতিহাসবিদরা মনে করে এই মূর্তিটাই সেই মুঘল সম্রাটের মূর্তি। কিন্তু ইংরেজরা এসব কিছু বিচার না করে মূর্তিটা নিলামে তোলে। একটা ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হওয়ার জন্য মূর্তিটার ভালোই দাম পায় তারা। এরপর মূর্তিটা অনেক হাত হয়ে এই মিউজিয়ামে এসে পৌঁছায়। জানা যায় যে এই মূর্তিটা যাদের যাদের কাছে গেছে কারো পরিণতি নাকি ভালো হয়নি। কি হয়েছিল পরিণতি? কারো খুন, কারো অ্যাক্সিডেন্ট, কারো আবার মারাত্মক অসুখ। তারপর 80-র দশকে মিউজিয়াম থেকে মূর্তিটা চুরি করে নিয়ে পালাচ্ছিল এক চোর। পুলিশ তাকে ধাওয়াও করে, কিন্তু বেশি দূর যেতে পারেনি সেই চোরটা। রাস্তায় একটা ট্রাক এসে ধাক্কা মারে।
কিছুদিন মূর্তিটা সরকারের জিম্মায় বিশেষ নিরাপত্তার অধীনে ছিল, কিন্তু কিছু বছর যাবৎ মিউজিয়ামে আবার আনা হয়েছে। মূর্তিটা আবার খোয়া গেছে। কি? এখন তো না হয় এর একটা বড়সড় ঐতিহাসিক সিগনিফিকেন্স আছে, বাট তখন কিছু তো একটা ব্যাপার ছিল। কথা শেষে আমরা উঠতে যাব, এই সময় আচমকা একটা ব্যাপার লক্ষ্য করে আমি চমকে উঠলাম। অজিতবাবুর স্টাডি টেবিলের উপরে একটা ছবি। একটা যুবক বেশ পরিপাটি পোশাকে হাত দুটো বুকের কাছে জড়ো করে দাঁড়িয়ে রয়েছে। এই তো সেই কালকের লোকটা। কি যেন নাম, হ্যাঁ হ্যাঁ, ধ্রুব। না, চোখের মধ্যে সেই উদ্ভ্রান্ত দৃষ্টিটা নেই, মুখে একটা সরল হাসি। আমাকে এক দৃষ্টে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে ভদ্রলোক বললেন, আমার ছেলে ধ্রুব। হ্যাঁ, ও তা উনি এখন কোথায় আছেন? গত 10 বছর ধরে নিরুদ্দেশ, পাগল হয়ে গেছিল। আমি ওনাকে দেখেছি কালকে। উনি আমাদের বাড়ি এসেছিলেন। ইম্পসিবল। আমি সত্যি বলছি। জানি না কেন ভদ্রলোক একেবারেই আমার কথা বিশ্বাস করলেন না। আমরা যখন বেরোলাম, বৃষ্টি তখন কিছুটা কমেছে ঠিকই, কিন্তু একেবারে বন্ধ হয়নি। ক্যাবে উঠে আঙ্কেল বলল, অজিতের ছেলে এসেছিল আমাদের বাড়ি। ও নিজের ছেলের ব্যাপারে খুব একটা বলে না, রাদার বলতে চায় না। আঙ্কেল কেসটা নিয়েছে। ওর ইতিহাস, আর্টস অ্যান্ড ক্রাফটের প্রতি এরকম নেশাই আছে বলা যায়। এর আগের বারের আমেরিকার কেসটা নিয়ে যতটা ভাবতে হয়েছিল, তার সিকিভাগও ভাবতে হয়নি। দুই দিন পর আঙ্কেল ঘটনাস্থল অর্থাৎ কাশী অর্থাৎ বেনারস যাচ্ছে। না, ভুল বললাম, আমরা যাচ্ছি বেনারস। কিছুদিন হলো সেমিস্টারটা শেষ হয়েছে, এখন বেশ কিছুদিন অলিখিত ছুটি। আমার বাড়ি থেকে যে বিশেষ একটা আপত্তি করে তা নয়, কিন্তু আঙ্কেলের মত ছাড়া তার সাথে যাওয়া তো যায় না। আর আঙ্কেলকে ম্যানেজ করার টেকনিক খুব ভালো করে এখন জেনে গেছি। কিছু গোছগাছ করতে হবে, বর্ষাকালের জন্য আরও কিছু প্রিকশনস নিতে হবে। রাতের বেলা ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছেন আঙ্কেল, সিলিংয়ের দিকে তাকিয়ে এক মনে কিছু একটা চিন্তা করছে। আচ্ছা, তাহলে আঙ্কেল, ধ্রুব সান্যাল কি ওই মূর্তিটার কথাই বলছিল? ওটাকে যে ত্রিনেত্র কালী মূর্তি বলে সেটা জানতাম। আচ্ছা, এর এই নামের পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে কি? শুনেছিলাম তো ইংরেজরা 3-eyed গডেস নামে ওই মূর্তিটাকে নিলামে তুলেছিল। একজন মোগল সম্রাট এত যত্ন করে একটা ব্রোঞ্জের কালী মূর্তি, ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। কিন্তু অবশেষে আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা হলাম। অর্ধেক দিনের জার্নি। শুনেছি কাশী হল পৃথিবীর প্রাচীনতম শহর। আবার শাস্ত্রে এও বলা আছে, কলিযুগের শেষে পৃথিবীর শেষ শহর হিসেবে থেকে যাবে এই কাশী। ছোটবেলা থেকে বাবা মায়ের কাছ থেকে অনেকবার শুনেছি বেনারসের সম্পর্কে। এবার চাক্ষুষ করব। আমাদের ট্রেন ছুটে চলেছে। কখনো কখনো বিশ্রাম নেওয়ার জন্য স্টেশনগুলোতে থামছে, আর কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে প্যাসেঞ্জারদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার দিকে ছুটে চলেছে। রাতের বেলায় চোখটা লেগে গেছিল। খুটখুট করে একটা শব্দ শুনে ঘুম ভাঙল। আমাদের ফার্স্ট ক্লাস কামরার বাইরে থেকে আসছে শব্দটা। ট্রেনটা থেমে রয়েছে সম্ভবত বিহারের কোনো একটা স্টেশনে। কামরার বাতি নেভানো। আঙ্কেল ঘুমোচ্ছে, তার নাক ডাকার শব্দ স্পষ্ট কানে আসছে। এবার একটা দৃশ্য দেখে পিঠের কাছটা কিরকম কনকন করে উঠল। আমাদের কামরার দরজায় একজোড়া চোখ এক দৃষ্টে ভেতরে তাকিয়ে আছে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে কিনা বলা মুশকিল, কিন্তু চোখ জোড়া নড়ছে না। ভাবলাম একবার আঙ্কেলকে ডাকবো কিনা, আবার সেই খুটখুট শব্দ। লোকটা কি কোনোভাবে দরজাটা খোলার চেষ্টা করছে? এবার দেখলাম চোখটা দরজা থেকে সরে গেল, খুটখুট শব্দটাও বন্ধ হলো। লোকটা কি কোনোভাবে অনুমান করতে পেরেছে? না, লোকটার দেখতে পাওয়ার কথা নয়। এবার বুঝলাম লোকটা কেন সরে গেল। বাইরে কিছু লোকের গলা পাওয়া গেল, বোধহয় প্যাসেঞ্জার। গলার স্বর দূরে চলে যেতেই আবার সেই শব্দ।
এবার দেখলাম আমাদের দরজা একটু নড়ে উঠল। আঙ্কেল, ও আঙ্কেল। উফ, কি হলোটা কি? আরে দরজার দিকে একবার দেখো। আঙ্কেল বুঝে উঠেই তার সিটের থেকে নেবে দরজার দিকে গেল। দরজা টেনে খুলতেই আপাদমস্তক চাদর গায়ে দেওয়া একটা লোক আঙ্কেলকে দেখেই দৌড়তে শুরু করলো। পেছন পেছন আঙ্কেলও ছুটল, আর তার পেছনে আমি। লোকটা দরজা দিয়ে প্ল্যাটফর্মের উল্টো দিকে ঝাঁপ দিতেই ট্রেনটা ছেড়ে দিল। ভোর 4টের সময় আমরা বেনারস এসে পৌঁছলাম। স্টেশনের বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। আমাদের হোটেলটা কাশী বিশ্বনাথ মন্দিরের একেবারে পাশেই। রাস্তাঘাটের অবস্থা দেখে বোঝা যায় সদ্য বৃষ্টি হয়েছে। গাড়ি আমাদের একটা বড় রাস্তায় এসে দাঁড় করালো। একজন ভদ্রলোক এসে আমাদের রাস্তা দেখিয়ে হোটেলের দিকে নিয়ে গেল। রাস্তায় একটা ছোট লাইন দেখতে পেলাম, 20-22 জন লোক দাঁড়িয়ে। বিশ্বনাথ মন্দিরের লাইন? একটু সকাল হলে এই লাইনের শেষ খুঁজে পাওয়া মুশকিল। হোটেলে সাধারণত এত সকালে চেক ইন হয় না, কিন্তু আমাদের জন্য বিশেষ ব্যবস্থা। হোটেলে গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম। কোথাও ঘুরতে গিয়ে বেশিক্ষণ হোটেলে থাকতে পারি না। আঙ্কেল বলল কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর বেরোবে। এই শহরে অজস্র গলি, এক একটা গলি এতটাই ছোট যে একজন মানুষ কোনো রকমে চলতে পারে। সামনে থেকে কেউ এলেই ব্যাস। কাঁধে ক্যামেরাটা ঝুলিয়ে হেঁটে চলেছি। কিছুক্ষণ পর এসে পৌঁছলাম একটা ঘাটে। এই সেই বিখ্যাত দশাশ্বমেধ ঘাট। সবে 7টা বাজে, কিন্তু এখনই অনেক মানুষের ভিড় এখানে। ক্যামেরা নিয়ে কিছু ছবি তুলছি। আচমকা একজন লোক আমাকে ধাক্কা মেরে দৌড়ে সামনের দিকে চলে গেল। গায়ে একটা খয়েরি রঙের চাদর। আরে কোনো সেন্স নেই নাকি? এক্সট্রিমলি সরি ভাইয়া। কিছু ছবি তুলে আমি হোটেলের দিকে হাঁটলাম। হোটেলে পৌঁছে দেখি আঙ্কেল রেডি হচ্ছে। আরে একটা লোক এমনভাবে ধাক্কা মেরে চলে গেল, বেশ জোরে লাগলো। তুই বোধহয় রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলি? দূর, মোটেই না। আমি বরং একদম সাইডে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, একবার তোর পকেটটা চেক করতো। পকেট? পকেট কেন? একবার দেখই না, দেখ। আমি ডান পকেটে হাত দিতেই অবাক হয়ে গেলাম। একটা কাগজ। সকালে বেরোনোর সময় এটা ওখানে ছিল না। কাগজটাতে ইংরেজিতে 6টা অক্ষর লেখা রয়েছে, CURSED, কার্সড, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় অভিশপ্ত। হঠাৎ দেখে আঙ্কেল হেসে উঠল। বেনারসে আমাদের ওয়েলকামটা মন্দ হলো না, কি বল? হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। সত্যি বিশ্বনাথ মন্দিরের লাইনের শেষ আর এখন দেখা যায় না। কাল ভোর থাকতেই এসে একবার দর্শন করে যেতে হবে। আমাদের হোটেল থেকে ঘরের উল্টো দিকে রাস্তাটা ধরে আমরা একটা চৌমাথা এসে পৌঁছলাম। এই রাস্তাটার নাম গোদলিয়া চক। সেখান থেকে কিছুটা এগিয়ে যেতেই আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। রাস্তায় অস্বাভাবিক ভিড়। গাড়ি খুব একটা চোখে না পড়লেও পায়ে হাঁটা মানুষ, টোটো, অটো, বাইক, স্কুটার। আমাদের গাড়ি মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা হলো। একের পর এক গলি, একের পর এক কচুরি, রাবড়ি, পানের দোকান পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। 15-20 মিনিটের মধ্যেই আমরা মিউজিয়ামে এসে পৌঁছলাম। মিউজিয়ামটা খুব একটা বড় না হলেও প্রবেশদ্বারটা বেশ বড়। মিউজিয়ামের প্রবেশদ্বারের পাশ থেকে একজন লোক আমাদের দিকে এগিয়ে এলো। মেজর ঘোষাল? ইয়েস। নমস্তে, আমি অরুণ ত্রিপাঠী। আমি এ মিউজিয়ামে সুপারভাইজার। গভর্নমেন্ট থেকে আমাকে বলেছে আপনাদের যেন কোনো রকম সমস্যা না হয়, সে ব্যাপারটা এনশিওর করতে। কি ব্যাপার অরুণ, মিউজিয়াম দেখছি ফাঁকা। সাধারণ মানুষদের জন্য এখনো ওপেন করা হয়নি? নো স্যার, তবে আগামীকাল থেকে খুলে দেওয়া হবে। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা একেবারে নিস্তব্ধ। বড় হল ঘরে আমাদের কথা প্রতিধ্বনিত হয়ে আমাদের কানে ফিরে আসছে। ইধার স্যার, এখানেই ঘটনাটা ঘটেছিল। দেখলাম মেঝেতে একটা জায়গায় মার্ক করে রাখা রয়েছে একটা মানুষের আকারে। বুঝলাম এখানেই পড়েছিল গার্ডের বডি। সামনে একটা স্ট্যান্ডের ওপরে একটা কাঁচের শেলফ, আর তার নিচে লেখা দ্য 3-eyed গডেস।
শেলফটা ফাঁকা, কিন্তু আসার পথে ডান দিকে একটা মূর্তি দেখে বুকটা কেমন কেঁপে উঠল। মূর্তিটার নিচে লেখা চামুন্ডা 300 AD। স্যার, সিসিটিভিগুলোকে ড্যামেজ করেছে। ঘটনার 24 ঘন্টা আগে থেকে কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। আচ্ছা অরুণ, তোমার সরকার আমাকে অ্যাপয়েন্ট করলো কেন? পুলিশ তো আছেই। দেন স্যার, গভর্নমেন্ট বুঝেছে এই কেস জেসে কেস নয়। দে নো কিছু একটা ব্যাপার তো আছে যেটা যে কে উদ্ধার করতে পারবে না, আর পারলেও অনেকটা ওয়াক্ত লেগে যাবে। আপনি তো বডিটা দেখেননি স্যার, সে কি হরিবেল দৃশ্য। পুলিশ নিশ্চয়ই দেখাবে। এই গরমে শরীর বেশ ক্লান্ত লাগছে, তাছাড়া খিদেও পেয়েছে বেশ। তাই পুলিশ স্টেশনের প্ল্যানটা বিকেলের জন্য তুলে রেখে আমি আর আঙ্কেল হোটেলের দিকে রওনা হলাম। হোটেলে গিয়ে ভাত, ডাল, আলু ভাজা আর পালং পনির সহযোগে লাঞ্চ ছেড়ে বিছানায় গাটা এলিয়ে দিলাম। বিছানায় শুয়ে বারবার সেই চামুন্ডা মূর্তির কথা মনে পড়ছিল, আর কল্পনায় আসছিল সেই গার্ডের নৃশংস খুনের ছবি। ওই দিন বিকেলে আমাদের থানায় যাওয়ার প্ল্যান ভণ্ডুল করে দিল বৃষ্টি। হোটেলের বারান্দায় শেডের নিচে দাঁড়িয়ে আঙ্কেল সিগার ধরিয়ে অন্যমনস্ক হয়ে গুনগুন করে কি একটা সুর গেয়ে চলেছে। আমি ফোন ঘেঁটে চলেছি। এইভাবেই আজকের দিনটা কেটে গেল। বৃষ্টি কত রাতে থামল টের পাইনি। জেল থেকে ছাড়া পেয়ে হেমন্ত একটা টোটো ধরল। মুষলধারে বৃষ্টি পড়ছে। হেমন্তর ভালো লাগছে না। কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে? মাইনে নেহাত কম না হলেও ও কিউরেটারের কাজটা আর করবে না। যা হ্যারাসমেন্ট হলো ওর। বাড়িতে বৃদ্ধা মা আছেন। এই কটা দিন তিনি যে কি করছেন, নিশ্চয়ই খুব দুশ্চিন্তায় আছেন। ওরা নিশ্চয়ই মাকে খবর দিয়েছিল। ওষুধগুলো নিশ্চয়ই ঠিক করে খাননি। হেমন্তর বাড়ি শহর থেকে কিছুটা দূরে, প্রায় 40 মিনিট লাগে পৌঁছাতে। তারপর টোটো যেখানে এসে থামে তার থেকেও প্রায় 15 মিনিট হাঁটতে হয়। অবশেষে হেমন্ত টোটো মোড়ের মাথায় এসে পৌঁছালো। হেমন্ত ভাড়া মিটিয়ে একটা গলিতে ঢুকলো। মিনিট দুয়েক হাঁটার পর হেমন্তর মনে হলো কেউ যেন তার পেছন পেছন আসছে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। পেছন ফিরে বৃষ্টির মধ্যে কিছুই দেখতে পেল না হেমন্ত। হাঁটার গতি বাড়ালো সে। মনে হলো তার অনুসরণকারীরও গতি কিছুটা বাড়ল। আবার পিছন ফিরে দেখল, না, কাউকেই তো দেখা যাচ্ছে না। বৃষ্টিতে কাক ভিজে গেছে হেমন্ত। একটা ছাতা পর্যন্ত দেয়নি ওরা। সামনের দিকে ফিরে আবার হাঁটতে থাকলো সে। হঠাৎ তার মনে হলো তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল কেউ। মাটিতে পড়ে গেল সে। তার বুকে চেপে বসলো এক বিশালকায় মূর্তি। চিৎকার করার চেষ্টা করলো হেমন্ত, পারল না। মুখ থেকে বেরিয়ে আসলো গোঙানির মতো একটা শব্দ। তারপরই তার উপর নেমে এলো ভীষণ আঘাতটা। আয়ুষ, ওট ওট ওট। আরে আয়ুষ, ওট। আঙ্কেলের ডাকে ঘুম ভাঙতেই ধড়মড়িয়ে উঠে বসলাম। কিউরেটার হেমন্ত খুন হয়েছে। আজও সকাল থেকে অনর্গল বৃষ্টি হয়ে চলেছে। এখন বৃষ্টিটা তোর কিছুটা কম। গাড়ি করে ঘটনাস্থলে এসে পৌঁছলাম। প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। आइए मेजर साहब। আয়ুষ, এরপর তুই যদি যেতে চাস আমি অবশ্য কিছু বলবো না, বাট নিজের রিস্কে কিন্তু, রাইট? আঙ্কেলের কথা এক প্রকার অমান্য করেই সামনে এগিয়ে যে দৃশ্যটা দেখলাম, দেখে মনে হলো পেটের মধ্যে সব কীরকম তালগোল পাকিয়ে গেল। সঙ্গে সঙ্গে ছুটে বাইরে বেরিয়ে এলাম। ব্রুটাল। কোনো ব্লান্ট অবজেক্ট দিয়ে মারা হয়েছে। ওকে কাল রাতেই আমরা ছেড়েছি। এনাফ এভিডেন্স না থাকায় ছাড়তে হয়েছে। বডিটা ডিসকভার কে করলো? কাঞ্চা, মানে এক দারোয়ান। সামনে ওর ঠেলা আছে। সকালে এসে এই দৃশ্য দেখে ও আমাদের কল করে। ওকে স্টেটমেন্ট দিতে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তো আপনারা বুঝলেন কি করে যে এটা হেমন্তের বডি? মুখ দেখে তো চেনার কোনো উপায় নেই। ইন্সপেক্টর প্যাকেটের ভেতর থেকে একটা মানি ব্যাগ দেখায়। এর মধ্যে ওর আইডি কার্ড ছিল। স্যার, খুব দুঃখের বিষয়, ওর মা বাড়িতে একা থাকে। অলমোস্ট 70 বয়স মহিলার। ওনাকে আমরা কিভাবে জানাবো বুঝতে পারছি না।
হোটেলে ফিরে বিছানায় শুয়ে পড়ল আঙ্কেল। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। তুই ঠিক আছিস আয়ুষ? গাটা এখনো কিরকম করছে। একদম বেশি ভাবিস না। দেখ, যত সিনটা ইমেজিন করবি তত শরীর খারাপ লাগবে তোর। আরে তুই না আর্মি অফিসারের ভাতিজা, হ্যাঁ? তুই না ডাক্তারের ছেলে। চল চল, একটু বসে বিশ্রাম নে, চল। আচ্ছা, হেমন্তকে কারা মারলো, আর কেনই বা মারলো? দুটো কারণ হতে পারে। এক, হেমন্ত ওই চোরদের সাথে কোনো রকমই যুক্ত ছিল। ব্ল্যাকমেল করেই হোক বা অন্যভাবে ওদের পথের কাঁটা হয়ে গিয়েছিল। আর না হয়তো হেমন্ত কিছু একটা জানত, কিছু একটা, যার জন্যই ঘটনাটা ঘটল। চোরদের বলছো কেন? বলছি কারণ আমার দৃঢ় বিশ্বাস যে চোর একজন নয়। চ একবার মিউজিয়াম যাব, এখানে থাকলে আরও শরীর খারাপ লাগবে। চ ওঠ। মিউজিয়ামে গিয়ে দেখলাম আজ বেশ কিছু লোক এসেছে। যে ঘরটায় ঘটনাটা ঘটেছিল সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আঙ্কেল মিউজিয়ামের অফিস রুমে গেল কথা বলতে। আমি সেই ফাঁকে মিউজিয়ামটা ঘুরে দেখতে থাকলাম। এই মিউজিয়ামটা আমাদের কলকাতার জাদুঘরের মতন না। এখানে শুধু প্রাচীন মূর্তি, ভাস্কর্য আর পেন্টিং। আর একটা জায়গায় সেই চামুন্ডা মূর্তি চোখে পড়ল। ওই মূর্তিটা বেশ ভয়ঙ্কর, কিন্তু আগের ওই ঘরের মূর্তিটার মতন নয়। সেই দিন উল্লেখযোগ্য আর কিছু ঘটল না। আমার মন যে কতটা স্ট্রং তা টের পেলাম বেলা বাড়ার সাথে সাথে। খুনের যে দাগটা মনে গেঁথে গেছিল, আস্তে আস্তে সেটা মিলিয়ে গেল। মনে সামান্য রেশ থেকে গেলেও প্রভাব থাকলো না। হোটেল রুমে এসে আঙ্কেল রুমের ভেতরে ডেস্কে কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল। কাছে পিঠে এদিক ওদিক ঘুরে দিনটা কেটে গেল। পরের দিন ভোরে উঠে আমরা বিশ্বনাথ মন্দিরের লাইনে দাঁড়ালাম। অল্পই লোক ছিল। বৃষ্টিটা কাল সন্ধ্যে থেকেই ছেড়েছে। ভিতরে গিয়ে মন্দির দর্শন করলাম। বেরিয়ে এসে এক একটা দোকান থেকে আটার লাল কচুরি, আলুর তরকারি আর রাবড়ি সহযোগে ব্রেকফাস্ট করলাম। আঙ্কেল হোটেলে বলে এসেছিল ব্রেকফাস্ট বাইরে করবে। আমরা এখান থেকে কাল ভৈরব মন্দির দর্শন করে একবার থানায় যাব, এই ছিল আমাদের পরিকল্পনা। হঠাৎ আঙ্কেলের ফোনটা বেজে উঠল। এই দেখো, আবার হোটেল থেকে কেন ফোন করেছিলে? দরজাটা ঠিক মতো লক করেছিলি তো? হ্যাঁ, कौन? हाँ, क्या नाम बोला? हाँ, আচ্ছা, নে চল একবার হোটেলে যেতে হবে। কে একজন নাকি আমার সাথে দেখা করতে এসেছে। হোটেলে ফিরে এসে দেখলাম বেশ কিছু সন্টা মার্কা লোক হোটেলে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে তারা নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। আমরা ভেতরে গিয়ে দেখি একজন লোক সোফায় বসে নিজের ফোনের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। আমাদের দেখতে পেয়ে উঠে দাঁড়ালেন। লোকটা অন্তত 6 ফুট লম্বা, গায়ে সাদা শার্ট, ধপধপে সাদা প্যান্ট, গলায় সোনার চেন, মাথা ভর্তি কালো ঘন চুল, গায়ের রং চোখে পড়ার মতন সাদা। চেহারা দেখে বয়স অনুমান করা কঠিন, তবুও 50-এর কম বলে মনে হয় না। এগিয়ে এসে আঙ্কেলের সাথে হ্যান্ডশেক করলেন ভদ্রলোক। নমস্কার, আমি সুব্রত সেন। আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। আপনি আমাদের রুমে আসুন। আমাদের রুমে এসে ভদ্রলোককে চেয়ার এগিয়ে দিলেন আঙ্কেল। খুব ধীরভাবে চেয়ারটা এগিয়ে নিয়ে বসলেন সুব্রত সেন। সুব্রত সেনকে চেনে না এরকম লোকাল লোক কমই আছে। আমার আসল বাড়ি কোথায় জানেন? ঢাকুরিয়া। জানেন, প্রায় 35 বছর ধরে এখানে আছি। যখন এসেছিলাম তখন কিচ্ছু ছিল না, আর এখন বাবার কৃপায়, বিশ্বনাথের কৃপায় সব আছে। জায়গায় ছাড়ুন আমার কথা। শুনলাম ওরা নাকি ওই হেমন্তকে মেরেছে। কারা? ও মা, জানেন না বুঝি? লোকটাকে আমার ঠিক ভালো লাগছিল না। আঙ্কেলকে দেখলাম গম্ভীরভাবে লোকটার মুখের দিকে তাকিয়ে আছে। ঘরের মধ্যে কয়েক মুহূর্ত নীরবতা। খুব খারাপ হলো।
বেচারা ছেলেটা। আচ্ছা, মূর্তিটার সন্ধান পেলেন? আপনি? আমি কি করে জানলাম? আমি সব জানি। সবটা জানা আমার কাজ। শুনুন মেজর সাহেব, বয়স হয়েছে আপনার, আমারও নেহাত কিছু কম হলো না। না আপনি একা পারবেন, না আমি। কি বলতে চাইছেন কি আপনি? খুব সোজা, আমি এই মূর্তির সন্ধান কাজে আপনাকে সাহায্য করব। বলা ভালো, আমরা একসাথে খুঁজব। তারপর 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 মূর্তিটা আমার ঘরে। হ্যাঁ, চিন্তা করবেন না, একেবারে চিন্তা করবেন না। আপনার উপযুক্ত পারিশ্রমিক আমি দেব। ও ভাবছেন সরকারকে কি জবাব দেবেন? আমি তো আছি, সব পরিকল্পনা আমার আছে। দিল। লোকটা একটা হাত হ্যান্ডশেক করার ভঙ্গিতে আঙ্কেলের দিকে এগিয়ে দিল। আঙ্কেলের চোয়াল শক্ত হয়ে এসেছে, চোখে একটা গম্ভীর দৃষ্টি। সুব্রতবাবু, আপনি বোধহয় আমাকে ঠিক চেনেন না। চিনলে আমার সামনে বসে এই কথাগুলো বলার হিম্মত আপনার হতো না। দেখুন, যুদ্ধের ময়দানে অনেক বড় বড় রাঘব বোয়ালদের সাহায্য করেছি আমি। ছিচকে চোর থেকে বিশ্বের তা বড় মাফিয়ারা আমার নাম শুনে এক ঘাটে জল খায়। এই খুনির কপালেও প্রচণ্ড দুঃখ আছে, প্রচণ্ড দুঃখ। আর আপনি যদি তার দুঃখের ভাগিদার হতে না চান, তাহলে এখন আসতে পারেন। একটা আশ্চর্য ব্যাপার দেখলাম, আঙ্কেলের কথা শুনে সুব্রত সেন বিন্দু মাত্র রাগলেন না, মাথা নিচু করে একটু হাসলেন। দেখুন, এই খুনগুলো আমি চাইলেই বন্ধ করাতে পারি, কিন্তু আমি একা চাইলে তো হবে না। আমার সাথে আপনাকেও তো একমত হতে হবে। আপনি কিছুই করতে পারেন না সুব্রতবাবু। যারা পারে তারা এতটা বলে না। আপনি মশাই একটু বেশি কথা বলেন, বুঝলেন তো? বেশ, সুব্রত সেনের প্রপোজাল আজ অবধি রিজেক্ট করেনি কেউ। আপনার সাহসের তারিফ না করে পারলাম না, তবুও ভেবে দেখুন। বাবার কিছু নেই তো, সাহসটা আমার বরাবরই বেশি। আর জানেন তো, মেজার বেশি ভাবলে দাগি আসামিদের আবার একটু বেশি বিপদের আশঙ্কা থাকে, আর ধূর্ত শেয়ালদের পরিণতি হয় আরো মারাত্মক। কি বুঝলেন? তবে আমি যাই, সাবধানে থাকবেন, দিনকাল একেবারেই ভালো নয়। সেম টু ইউ। আপনিও সাবধানে থাকবেন। আমি লোকটাও খুব একটা ভালো না। সুব্রত সেন উঠে আঙ্কেলের দিকে হাত বাড়াল, আবার করমর্দনের জন্য। কেমন জানি না বুকটা ঢিপ ঢিপ করছিল, কিন্তু দেখলাম আঙ্কেলও শান্তভাবে হাত বাড়িয়ে দিল। তাহলে তোমার কি মনে হয় লোকটা সত্যি খুনিকে চেনে? এসব লোকেরা অনেক কিছু জানে, অনেক কিছু চেনে। আঙ্কেল ইন্সপেক্টর আর অরুণকে ফোন করে হোটেলে আসতে বলল। কিছুটা রাতের দিকেই কয়েক মিনিটের ব্যবধানে দুজনে আমাদের রুমে এলো। আজকে সুব্রত সেন এসেছিল। ওই লোকটা কেন এসেছিল? আমাকে কিনতে। মেজর সাহেব, আপনি কিন্তু সাবধানে থাকবেন, লোকটা কিন্তু মোটেই সুবিধার নয়। আচ্ছা অরুণ, তুমি তো হিস্ট্রির লোক, তুমি কালী মূর্তিটার ব্যাপারে কি জানো? মানে এমন কিছু জানো যেটা কেউ জানে না বা খুব কম লোকই জানে? আমি বেশি কিছু জানি না, তবে এটুকু জানি আর 5টা কালী মূর্তির মতো লয় এই মূর্তিটা। স্যার, শুনেছি মূর্তিটা কার্সড। কার্সড মানে অভিশপ্ত? হ্যাঁ স্যার, শুনেছি রাতের বেলা মূর্তিটা নাকি থার্ড আই জ্বলে ওঠে। সে সময় নাকি মূর্তিটা পিছর দিকে তাকাতে নেই, আর যেই তাকিয়েছে কিরকম ভাবে মেরেছে দেখেছেন তো? অল রাবিশ!
আশ্চর্য অরুণ, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে এইসব বিশ্বাস করো? করতাম না স্যার, করতাম না। দিবাকর গার্ড ভি আমাকে বলেছিল ও নিজে চোখে দেখেছে রাতে বেলা থার্ড আইটা আগুনে গোলার মতো জ্বলছে স্যার। সত্যি বলতে কি, মনের মধ্যে কি একটা আশঙ্কার ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে গলার কাছে উঠে আসছিল। কথা বলে অরুণ আর ইন্সপেক্টর চলে গেল। যাওয়ার সময় সাবধানে থাকতে বলে গেল। কিছু একটা ব্যাপার আছে আয়ুষ। মূর্তিটার ব্যাপারে আর একটু জানতে হবে খুনিকে ধরতে গেলে। সামথিং মোর। পরের দিন আমরা লাইব্রেরিতে গেলাম। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বড় লাইব্রেরি। কিছু বই নিয়ে আমি আর আঙ্কেল স্টাডি করতে লাগলাম। জানতাম বিশেষ লাভ হবে না, হলোও না। কেবল একটা বইতে একটা ব্যাপার দেখে আমার চোখটা আটকে গেল। আঙ্কেল, আঙ্কেল, এইটা দেখো। আস্তে আয়ুষ, এটা লাইব্রেরি। এইটা দেখো। নেভিল রুটের লেখা সামওয়্যার বিটুইন মেডিয়েভাল অ্যান্ড মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। বইয়ের একটা জায়গায় লেখা রয়েছে বাংলার এক ধনকুবের দ্বিতীয় শাহ আলমকে একটি দেবী মূর্তি উপহার দেন, আর তার সাথে হদিশ দেন প্রায় 1000 বছর পুরনো গুপ্তধন। আরও লেখা আছে মুঘল সেনাদের হাতে বন্দী ধনকুবের তার প্রাণ ভিক্ষা চান বাদশাহের কাছে, এবং তার বিনিময়ে এই উপহার দুটো। না, কিন্তু দেবী মূর্তি কেন? আর মোগল সম্রাট নিলেনি বা কেন? তবে একটা জিনিস বুঝতে পারছি যে সেই সময় মোগল সম্রাট আর ইংরেজরা এই কালী মূর্তি খোঁজার জন্য বাংলায় খনন কাজ চালাননি। এর পেছনে আসলে এই অ্যাঙ্গেলটাই ছিল। ঐতিহাসিকরা কোনো একটা কারণে ব্যাপারটাকে এড়িয়ে গেছেন। চল আয়ুষ, অ্যাটলিস্ট একটা অ্যাঙ্গেল তো পেলাম। সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি দেখতে উপস্থিত হলাম দশাশ্বমেধ ঘাটে। ষাঁড় দিয়ে চেয়ার রাখা রয়েছে, আর তাতে বসে আছে অগুন্তি মানুষ। 7:30টার একটু পরেই শুরু হলো আরতি। সে এক অপূর্ব দৃশ্য। দেখতে দেখতে রাত নেমে এলো শহরে। ভিড় একটু একটু করে পাতলা হতে থাকলো। আমরাও ফিরে এলাম হোটেলে। কিন্তু হোটেলে বেশিক্ষণ থাকতে পারলাম না। হোটেলে ঢুকতে না ঢুকতেই আঙ্কেলের ফোনটা বেজে উঠল। ইয়েস, হোয়াট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কি হলো আঙ্কেল? সুব্রত সেন খুন হয়েছেন। একটা বড় সড়ো ধাক্কা এসে লাগলো যেন। মুখ দিয়ে একটা আওয়াজ বেরোতে গিয়েও বেরোলো না। তুই এখানেই থাক, আমি যাচ্ছি। আঙ্কেল চলে গেল। জানি ওর ফিরতে হয়তো ভোর হয়ে যাবে, তবু দু চোখের পাতা এক করতে পারলাম না। কি হচ্ছে এসব? সম্পূর্ণ অন্যদিকে মোড় নিচ্ছে কেসটা। 3-3টে খুন। কি নৃশংস! কারা আছে এর পেছনে? কেন করছে তারা এমনটা? সুব্রত বলেছিল সে জানে কে খুনি, তার জন্যই কি? আর ভাবতে ভালো লাগছে না। আঙ্কেলের ফিরতে ফিরতে সকাল হয়ে গেল। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে আঙ্কেলের দিকে তাকাতে সে বলল, একই দৃশ্য, মাথাটা একেবারে থেতলে দিয়েছে। সুব্রত সেনের খুনটার পর অনেক কিছু বদলে গেল। তদন্তকারী সংস্থাগুলো সরকারের কথায় নড়ে চড়ে বসল। বেনারস শহরে সাময়িক ট্যুরিস্ট সংখ্যা নিয়ন্ত্রণের নির্দেশ দিল উত্তরপ্রদেশ সরকার। শুরু হলো চেকিং। রাস্তার মোড়ে মোড়ে বসানো হলো কড়া পাহারা। শহরে এলে নতুন এসপি মহাদেব শর্মা। ভীষণ রাশ বাড়িল। এদিকে মেজর আঙ্কেলকে খুব অসহায় দেখাচ্ছে। কি একটা লিড যেন পেতে গিয়েও পাচ্ছে না আঙ্কেল। আকাশ কালো করে বৃষ্টি নেমে আসে শহরে। আশঙ্কা, আতঙ্ক, ভয় সবকিছুর মাঝে সামান্য শীতলতার স্পর্শ দিয়ে যায় এই বৃষ্টি। আঙ্কেল এর মধ্যে অজিত আঙ্কেলকে ফোন করে গুপ্তধনের ব্যাপারে জিজ্ঞেস করল। এই ব্যাপারটা সত্যি একেবারে জানা ছিল না। বাংলায় গুপ্তধনের ব্যাপারটা নতুন কিছু না, কিন্তু আচ্ছা, ঠিক কোথায় কোথায় খনন কাজ হয়েছিল বলতে পারবি?
শুনেছি বীরভূমের সিউড়ি, কলকাতার গোবিন্দপুর আর আর মুর্শিদাবাদ। গুড, ঠিক আছে, যদি আরো কোনো সাহায্য লাগে তোকে ডিস্টার্ব করবো। সার্টেনলি। বেনারস এখন বেশ ফাঁকা, এক প্রকার কারফিউ চলছে শহর জুড়ে। আমি আর আঙ্কেল রাস্তার দিকে বেরোলাম। ঘাট দিয়ে আমরা হাঁটছি, শনশন করে ভেজা হাওয়া গায়ে এসে লাগছে। এমন সময় ঘটে গেল একটা ঘটনা। একটা লোক পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল আঙ্কেলের ঘাড়ে। আঙ্কেল দ্রুত গতিতে পেছন ফিরে নিজের পকেট থেকে রিভলভারটা তাক করতেই লোকটা কয়েক পা পেছনে সরে গেল। ধ্রুব সন্ন্যাল। লোকটার চোখে সেই উদ্ভ্রান্ত দৃষ্টি, কিন্তু লোকটাকে আজ আরো অস্বাভাবিক লাগছে। আমি তোমাদের কিছু করব না, আমি শুধু বলতে চাই। আঙ্কেল বন্দুকটা নাবিয়েছে। কি বলতে চাও? কি যেন বলতে চাই, কি যেন একটা, কি যেন, হ্যাঁ 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 হ্যাঁ, ওই মূর্তিটা আসল না? কোনটা? ওরা যেটা পেয়েছে। কারা পেয়েছে? বলো 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 ধ্রুব, স্পিক আউট। কারা? তা তো জানি না, তবে ওদের রোজ দেখে, খুব কাছ থেকে। কেমন দেখতে ওদের? আচমকা লোকটা পেছন দিকে দৌড়তে শুরু করল। দাঁড়াও দাঁড়াও ধ্রুব, দাঁড়াও। পেছন পেছন আমরাও দৌড়লাম। ঘাট ছেড়ে রাস্তায় উঠল ধ্রুব, তার পেছনে ধাওয়া করে আমরাও রাস্তায় উঠলাম। কিন্তু এ কি, সে যেন নিমেষের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। কোথাও দেখতে পাওয়া গেল না তাকে, তবে একটা জিনিস পাওয়া গেল, তার কাঁধের ব্যাগটা। আঙ্কেল সেটাকে যত্ন করে তুলে নিয়ে হোটেলে চলে এলো। রহস্যগুলো ক্রমেই জট পাকিয়ে উঠছে রে আয়ুষ। মিসিং লিঙ্কগুলো। ব্যাগটা একবার চেক করব? অন্যের জিনিসে হাত দেওয়া আমি একদম পছন্দ করি না। ধ্রুবর সাথে দেখা না হলে ব্যাগটা আমি কলকাতায় গিয়ে অজিতকে ফেরত দিয়ে আসবো। পরের দিন নতুন এসপি আঙ্কেলের সাথে দেখা করতে এলেন। ভীষণ লম্বা, গায়ের রং কিছুটা তামাটে, ভীষণ গম্ভীর ভদ্রলোক। দেখুন মেজর সাহেব, অনেক দিন হয়ে গেল, বাট খুনিকে এখনো ধরা গেল না। আমাদের সন্দেহ খুনি এখনো আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার একটা ডাউট আছে। মূর্তিটা যখন পেয়ে গেছে তখন কিসের জন্য খুনগুলো করছে? মূর্তিটা নিয়ে পালিয়ে যাওয়া উচিত ছিল। সম্ভবত খুনি মূর্তিটা পায়নি। মানে আর কি, খুনির কাছে মূর্তিটা নেই, সে মূর্তিটার সন্ধানেই। তার মানে আপনি বলতে চাইছেন খুনি আর চোর দুজন আলাদা লোক? হতে পারে, এখনই ক্লিয়ারলি কিছু বলা যাচ্ছে না। আমি এতদিন ধরে এই লাইনে রয়েছি, এরকম খুনের ঘটনা কোনোদিন দেখিনি। কোনো এভিডেন্স নেই, ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত নেই, সিসিটিভিগুলো পর্যন্ত বিকল করে দিয়েছে। কি করব বুঝে উঠতে পারছি না। শান্ত হয়ে আপনার কাজটা চালিয়ে যান মহাদেব বাবু। খুনি তো আশেপাশেই আছে। আমার দৃঢ় বিশ্বাস যে খুনি এখনো মূর্তিটা পায়নি, আর যতক্ষণ না সে ওটা পাচ্ছে ততক্ষণ সে চেষ্টা চালিয়ে যাবে। আরো খুন হতে পারে। স্যার, আপনি ডেস্টিনিতে বিশ্বাস করেন, বা নেমেসিস বলে যাকে? কেন? কারণ স্যার, আমার এখন মনে হচ্ছে খুনি অশরীরী। একটা ব্রোঞ্জের মূর্তির জন্য কেউ ওরকম নৃশংসভাবে খুন করে? খুনগুলো সত্যিই অস্বাভাবিক, নৃশংস, কিন্তু এর সাথে যদি গুপ্তধনের অ্যাঙ্গেল থাকে তাহলে অস্বাভাবিকত্বটা একটু হলেও কমে। গুপ্তধন? ইয়েস, গুপ্তধন। মহাদেব, চোখ কান খোলা রাখো। উনি এখন ভীষণ সতর্ক, কিন্তু যতক্ষণ না সে মূর্তিটা পাচ্ছে ততক্ষণ সে ভীষণ হিংস্র। কিছু না কিছু ভুল খুনি করবে। আচ্ছা মহাদেব, আমাকে একটা ফেভার করতে পারো? বলুন। 80-র দশকে এই মূর্তিটা আরেকবার চুরির চেষ্টা হয়েছিল, সেটা তো তুমি জানো বোধহয়। হ্যাঁ, শুনেছি। তো যে লোকটা চুরি করার চেষ্টা করেছিল তার ডিটেলসটা একটু জোগাড় করে দিতে পারবে? আমি চেষ্টা করব। আজ উঠি মেজর সাহেব, আমি কিছু করতে পারলে জানাবো।
আজ আমি আবার একা বেরিয়েছিলাম। আঙ্কেল বলেছিল ঘুরে আসতে। আহেলিবাই মণিকর্ণিকা ঘাট ঘুরে চলে এলাম রাস্তায়। এখানকার অলিগলি দিয়ে হাঁটতে বেশ লাগে। মাঝে মাঝে জয় বাবা ফেলুনাথের কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি ফেলুদা থাকতো কি করতো? এতক্ষণে কি খুঁজে বার করতো খুনিকে? এসব ভাবতে ভাবতে হেঁটে যাচ্ছি। গুগল ম্যাপের যুগে হারিয়ে যাওয়ার ভয় বিশেষ নেই। বিভিন্ন ধরনের ট্যুরিস্ট আসে এখানে। এখন কিছুটা কম হলেও বেশ কিছু দক্ষিণ ভারতীয় এবং কিছু বাঙালি প্রতিটা রাস্তাতেই চোখে পড়ল। আকাশ আবার কালো করে আসছে। বর্ষা এবার যেন যাওয়ার নামই নিচ্ছে না। এমনিতে আমার বৃষ্টি ভালোই লাগে, কিন্তু কোথাও ঘুরতে এসে না, একেবারেই না। এদিকে ছাতাটাও আনিনি। বেশ জোরে একবার গর্জে উঠল মেঘ। তার সাথে 1-2 ফোঁটা আমার হাতে এসে পড়ল। দৌড়ে ফিরতে যাব এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামল। উঠে দাঁড়ালাম রাস্তার ওপর একটা বেশ পুরনো বাড়ির দালানের শেডের নিচে। একটা লোক আমার পাশে এসে দাঁড়াল। আমি একবার আড় চোখে তাকাতেই বুকটা ধড়াস করে উঠল। লোকটার গায়ে যে চাদরটা রয়েছে সেটা আমি চিনি। 2 বার দেখেছি। প্রথমবার ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায়, আরেকবার দশাশ্বমেধ ঘাটে। আর চোখে দেখছি লোকটা পকেট থেকে একটা সিগারেট বার করে ধরাল। বৃষ্টি তখনও বেশ জোরেই পড়ছে। এবার দেখলাম লোকটা তার অন্য পকেট থেকে একটা ছুরি জাতীয় জিনিস বের করে জামায় মুছল। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এলাম। হ্যাঁ, লোকটাও আসছে আমার পেছন পেছন। আমি পায়ের গতি কিছুটা বাড়ালাম, লোকটাও বাড়াল। এবার আমি দৌড়তে শুরু করলাম। লোকটাও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এসে ঠেকলাম একটা গলির শেষ মুখে। আর যাওয়ার রাস্তা নেই। দেওয়ালে পিঠ ঠেকে গেল। লোকটা ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছে। মুখে ক্রূর হাসি, চোখগুলো জল করছে। আমার থেকে মাত্র 1 ফুটের ব্যবধান। এবার আমি আমার পাটা চালালাম। লোকটার পেটে গিয়ে লাগলো। লোকটা আর্তনাদ করে উঠল। এবার তার নাকে মারলাম 1 ঘুষি। লোকটা যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। হাত থেকে ছুরিটা পড়ে গেল। ছুরিটা তুলেই লোকটা দৌড়তে শুরু করলো। এবার শুরু হলো উল্টো চেজিং। কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি বেশিক্ষণ ধাওয়া করতে পারলাম না। আমি সচরাচর আমার কারাটের প্যাঞ্চগুলো কাউকে দেখাইনি, কিন্তু এই কয়েক মাসে বেশ কিছুবার কাজে লেগে গেল। হোটেলে এসে আঙ্কেলকে সবটা বললাম। মনে হচ্ছে কেসটার এমন একটা অংশে আমরা ঢুকে গেছি যে ওরা ভয় পাচ্ছে। তাই আঙ্কেল? আস্তে আস্তে কুয়াশার চাদর সরে যাচ্ছে। মহাদেব ডিটেলসটা পাঠিয়েছে, আমারই ভুল। এইভাবে ভাবলে খুনগুলো হয়তো আটকানো যেত। এই কয়েক ঘন্টায় এমন এমন জিনিস জানতে পারছি যে শুধু একটাই প্রশ্ন, মূর্তিটা কোথায়? সেটা জানলেই সাবধানে থাক আয়ুষ, সাবধানে থাক। আমাদের উপর আবার আক্রমণ হতে পারে। আঙ্কেলের চোখ মুখ এখন পাল্টে গেছে। চোখের মধ্যে একটা আত্মবিশ্বাসের ঝিলিক খেলে যাচ্ছে। এরমটা আমি আগেও দেখেছি। এর মানেটা খুবই পরিষ্কার। আঙ্কেল খুব কাছে চলে এসেছে। কাকে সন্দেহ করছো আঙ্কেল? ভূত। ভূত? ইয়েস, ভূত। নগেন কুমারের ভূত। নগেন কুমার BHU ব্যাচ 1979, চুরি করে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট, ঘটনাস্থলেই মৃত। সিগারটা ধরালো আঙ্কেল। আমি বললাম, আচ্ছা, ধ্রুব সান্যালের কোনো ভূমিকা আছে এসবের মধ্যে? আমার কিন্তু লোকটাকে বেশ সন্দেহ হয়। আছে, খুব বড় ভূমিকা আছে। সাবধানে আয়ুষ, খুব সাবধানে। আমি রুমের চেয়ারটার পেছন দিকে আঙ্কেলের মুখের দিকে তাকিয়ে টানতে গিয়ে চেয়ারে রাখা কি একটা জিনিস নিচে পড়ে গেল। আর তা থেকে টং করে একটা ধাতব শব্দ এলো। এটা তো ধ্রুব সান্যালের ব্যাগটা। একটা মেটালিক শব্দ মনে হলো। একবার খুলতো। অন্যের জিনিস, কিন্তু খোল না, আমি তো বলছি খোল। খুলে দেখলাম ওর মধ্যে একটা সাদা বাক্স। দে দে, ওটা আমাকে দে। আঙ্কেলকে দিলাম বাক্সটা, সাদা ফিতে দিয়ে মোড়ানো বাক্সটা। আঙ্কেল একটু একটু করে সন্তর্পণে ফিতেটা খুলছে। আমি নিজের কানে নিজের হৃৎস্পন্দন শুনতে পারছি। ঘরের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা এসে জায়গা করে নিয়েছে। আঙ্কেল ধীরে ধীরে খুলল। তারপর বাক্সের কভারটা সরাতেই ভেতরে রাখা জিনিসটা চোখে পড়ল।
একটা ব্রোঞ্জের কালী মূর্তি, দ্য 3-eyed গডেস। দেখলাম আঙ্কেলের মুখও হাঁ হয়ে গেছে অগাধ বিস্ময়। আমার হাত পা কাঁপছে, শরীরে যেন ভারসাম্য রাখতে পারছি না। দরজাটা বন্ধ কর আয়ুষ। কোনো রকমে উঠে গিয়ে দরজাটা বন্ধ করলাম। কি অপূর্ব সে মূর্তি, এত পুরনো কিন্তু সামান্য দাগও পড়েনি। মা কালীর এই রূপ কমই দেখেছি। দুটো চোখ আর মুখে প্রশান্তির ছাপ। পায়ের নিচে শুয়ে আছেন মহাদেব। কিন্তু যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হলো তৃতীয় চোখটা। অন্য দুটো চোখের চেয়ে বেশ বড়, পুরোটাই ব্রোঞ্জ রঙের হলেও তৃতীয় চোখটাকে সাদা রং দেওয়া হয়েছে। এত বছর পরেও সেটা ওঠেনি। আচ্ছা আঙ্কেল, ধ্রুব বলছিল নকল মূর্তির কথা, এটা নকল মূর্তিটা নয় তো? সেটা এখনই বোঝা যাবে। লাইটটা অফ কর, লাইটটা অফ কর আয়ুষ, যা। আঙ্কেলের কথা মতন লাইটটা অফ করতেই দেখলাম অদ্ভুত সেই দৃশ্য। মূর্তির চোখ থেকে ঠিকরে বেরিয়ে আসছে লাল একটা আলো। একেবারেই জোরালো না হলেও অন্ধকারেও গোটা ঘর আলোকিত হয়ে গেল। আমি স্তম্ভিত হয়ে দৃশ্যটা দেখছি। আঙ্কেলও যে বেশ অবাক হয়েছে বলাই বাহুল্য। এমন সময় দরজায় টোকা পড়ল। লুকিয়ে ফেল, জিনিসটাকে লুকিয়ে ফেল আয়ুষ, বাক্সতে বড় ফেল। আঙ্কেল ড্রয়ার থেকে রিভলভারটা বের করে পকেটে পুরল। আমি সেই ফাঁকে মূর্তিটাকে ভেতরে রেখে আলো জ্বাললাম। আঙ্কেল দরজা খুলে দিতেই সামনে দেখি হোটেলের একজন সার্ভিসম্যান ডিনারের জন্য ডাকছে। খাবার টেবিলে বসে আছে, সামনে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, কিন্তু আমার জন্য গলা দিয়ে কিছুই নামছে না। আঙ্কেলকে দেখলাম দিব্যি আয়েশ করে খাচ্ছে। তুমি সবাইকে জানাবে তো মূর্তিটার ব্যাপারে? এখনো ডিসাইড করিনি, তবে আমাদের খুনি বন্ধুকে তো নিশ্চয়ই জানাবো। তার মানে আসল মূর্তিটা এতদিন ধ্রুবর কাছে ছিল? আর এই ব্যাপারে বলতেই কলকাতায় ও আমাদের বাড়ি এসেছিল, কিন্তু সেদিন লক্ষ্মীর চেঁচামেচিতে ভয় পেয়ে ও চলে যায়। কিন্তু মূর্তিটা ওর কাছে এলো কিভাবে? চুরি করে আমাদেরই বাদ দিয়ে গেল কেন? তার একটা অনুমানও অবশ্যই আমার কাছে আছে, কিন্তু যতক্ষণ না কনফার্ম হচ্ছি। তাহলে ধ্রুব সান্যাল খুনি নয়? একেবারেই নয়। ছেলে পাগল বলে বাবার মনে এত ব্যথা, কিন্তু ছেলে যে কি বুদ্ধিমান। ধ্রুব তো চুরি করেছে, ওকে পুলিশে ধরবে না? আরে ওকে পাওয়াই তো মুশকিল। তুই কি ভাবছিস খুনি ওকে খোঁজেনি? কিন্তু ও খুনিকেও চাকমা দিয়ে গেছে। সেই রাতে ঘুম আসছে না, বারবার সাদা বাক্সটার দিকে চোখ চলে যাচ্ছে। আমি জানি বাক্সটা খুললেই ওর ভেতর থেকে বেরিয়ে আসবে সেই লাল আলো। কিসের থেকে আসছে এই আলোটা? কি আছে ওর মধ্যে? সত্যি কি কোনো অভিশাপ? আঙ্কেল ফোন করে কয়েকজনকে মূর্তিটার ব্যাপারে জানিয়েছে। কাদের বলেছে জানতে চাওয়াতে আঙ্কেল কোনো উত্তর দিল না। মনে মনে বেশ ভয়ও হচ্ছে। কি হতে চলেছে কে জানে। আমাদের জন্য কোন অজানা শক্তিশালী বিভীষিকা অপেক্ষা করে রয়েছে জানি না। দৃশ্যমান শত্রু হলে সে যতই শক্তিশালী হোক না কেন লড়াই করা যায়, কিন্তু আততায় যদি কায়াহীন হয় তাহলে তার সাথে আঙ্কেলও পেরে উঠবে না। আমি এসবে একেবারে বিশ্বাস করি না। আর আঙ্কেল তো বলেছে খুনিকে আঙ্কেল পেয়ে গেছে, কিন্তু আজ যা দেখলাম নিজের চোখে সেটা কিভাবে ব্যাখ্যা করব জানি না। এইসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেছে টের পাইনি। পরের দিন সকালে দেখলাম আঙ্কেল খুব ফুরফুরে মেজাজে রয়েছে। চ, আজকে তোকে কয়েকটা জায়গায় ঘুরিয়ে আনবো, আয়। আজ আশ্চর্য রকমভাবে আকাশ পরিষ্কার, রোদ ঝলমল করছে। কয়েকদিন বৃষ্টিতে আজ গরমটা কিছুটা কমও লাগছে। আঙ্কেলের কথা মতন সাদা বাক্সটা আমার পিঠ ব্যাগটায় পুড়ে নিয়ে বেরিয়েছি। প্রথমে ভয় লাগছিল, কিন্তু এক প্রকার আঙ্কেলের ধমক খেয়ে ওটা নিয়ে নিয়েছি। গাড়ি করে সারনাথ গেলাম, অন্যদিকে নমঘাট, আশিঘাট ঘুরে আমরা ফিরে এলাম। সব কিছুই দেখলাম, কিন্তু অবচেতন মনে কেবল একটা চিন্তা বুকের মধ্যে সে ধাক্কা মারছে, আবার মিলিয়ে যাচ্ছে। আজ রাতে আরেকবার সন্ধ্যা আরতি দেখতে যাব, কবে আবার আসা হবে, কাল যাওয়া যাবে কি না কে জানে।
কাল যদি ফিরতে পারি ভালো হয়। কলকাতাতেও কিছু কাজ রয়েছে। আঙ্কেল বলো না, খুনি বলে কাকে সন্দেহ করছো? তাকে কি আমরা চিনি? সিক্রেট। মিস্টার সিক্রেট? সে এখানেও? বলিনি তো, আমি বললাম খুনিকে, সেটা একটা সিক্রেট। সকালবেলা থেকেই রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকার পরেও বিকেলবেলার দিকে আকাশের মুখ বেজার করে এলো, আর শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। চ বেরোবো। এই বৃষ্টির মধ্যে? হ্যাঁ, কাজ আছে, ব্যাগটা নিয়ে নে। আর শোন, ওই রাস্তায় সবসময় আমার সাথে সাথে থাকবি, চোখ কান খোলা রাখবি। কোনো কিছু অস্বাভাবিক দেখলে আমাকে বলবি। দাঁড়া। আঙ্কেল আবার একটা সিগার ধরালো। চ আয়। হোটেলের নিচে এসে সিগারেটটা কেটে রেখে আঙ্কেল ছাতাটা খুলল। আমিও আমার ছাতা খুললাম। বৃষ্টি তখনও বেশ জোরে হচ্ছে। রাস্তার এক ধার থেকে আরেক ধারে কিছু দেখা যাচ্ছে না। আমরা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। মাঝে মাঝে একটা হাওয়ার ঝাপটা এসে ছাতাটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। রাস্তা এখন মোটামুটি ফাঁকা। দু চারটে গাড়ি, স্কুটার এদিক ওদিক যাচ্ছে। আমাদের হোটেলের কাছের মিষ্টির দোকানগুলো ঝাঁপ নামিয়ে দিয়েছে। বিশ্বনাথ মন্দিরের গেটের পাশ দিয়ে আমরা বেরিয়ে এলাম মেন রাস্তায়। দু একটা জামা কাপড়ের দোকান খোলা রয়েছে। আমরা ঘাটের দিকে হাঁটছি। দোকানগুলো ছাড়িয়ে ঘাটে যাওয়ার পথে একটা রাস্তা বেশ শুনশান। সকালবেলায় দেখেছি এখানে বাজার বসে। এই রাস্তাটা এসে মনে হলো আমাদের যেন কেউ ফলো করছে। আঙ্কেল দেখলাম পেছনে ফিরে একবার দেখল, এবার আমার কাছে এসে বলল, শোন আয়ুষ, কোনো মতেই ব্যাগটা হাতছাড়া করবি না। আমি আছি, কোনো ভয় নেই। হ্যাঁ, তুই তো ব্রেভ। চ আয়। আঙ্কেল আমাকে সাহস দেওয়ার চেষ্টা করছে। বৃষ্টিটা একটু হালকা হয়েছে। একটু এগিয়ে এসে রাস্তায় দাঁড় করানো একটা বাইকের সামনে এসে দাঁড়ালো। বাইকের মিররে স্পষ্ট দেখলাম একটা অতিকায় লোক আমাদের পেছন পেছন কিছুটা দূরত্ব বজায় রেখে আসছে। লোকটার চেহারা দেখে বেশ ভয় লাগছে। এই লোকটা আমাদের কারোর ওপর একবার ঝাঁপালে বুকটা কেঁপে উঠল। আমাদের থামতে দেখে লোকটাও থামল। কি হলো, দাঁড়ালি কেন? আঙ্কেল, ও ফলো করছে আমাদের। ও মানুষ না, অত বড় মানুষ হতে পারে না। আমি দেখেছি, চল, দাঁড়াস না, আয়। আমরা আবার হাঁটতে শুরু করলাম। এবার ঘাটের পাশে একটা সরু গলিতে আঙ্কেল ঢুকলো, তার পাশাপাশি আমি। স্পষ্ট বুঝতে পারছি কালো ছায়ামূর্তিটার সাথে আমাদের ব্যবধান কমছে। এবার ঘটল একটা ঘটনা। কোত্থেকে আমাদের সামনে এসে দাঁড়ালো একটা লোক। সেই লোকটা গায়ে সেই চাদর। এবার তার হাতে ছুরির জায়গায় রয়েছে একটা পিস্তল। হাত ওপরে। আমি আর আঙ্কেল হাত ওপরে করলাম। আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে সেই কালো লম্বা বিভীষিকা। মূর্তিটা দিয়ে দিন মেজর সাহেব, না হলে এখান থেকে ফিরতে পারবেন না। এই গলাটা আমাদের ভীষণ চেনা। তো মূর্তিটা দিয়ে দিলে যে ফিরতে পারবো তার কি গ্যারান্টি? অযথা রক্তপাত আমি পছন্দ করি না মেজর। স্প্লেন্ডিড। বড্ড হাসালি। তিনটে নৃশংস খুন করে তুমি বলছো তুমি রক্তপাত পছন্দ করো না? ফ্যান্টাস্টিক। ওদের না সরালে লক্ষ্য অধরাই থেকে যেত। তা তোমার সে লক্ষ্য এখনো অধরাই থেকে যাবে। এসপি মহাদেব কুমার শর্মাটা তো বোধ হয় নেওয়া টাইটেল, কি তাই তো? আপনার দক্ষতা নিয়ে আমার কোনো সংশয় কোনোদিনই ছিল না। মূর্তিটা দিয়ে দিন মেজর সাহেব। প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে অযথা জেদ করবেন না। তোমাকে যে আমি চিনে গেছি, তুমি এখন আমাকে ছাড়বে কেন? আঁকড়ে ধরে আছি ব্যাগটা। এবার পেছনের লোকটা এসে আমার কপালে পিস্তল ঠেকাল, তারপর হাত থেকে ছিনিয়ে নিল ব্যাগটা। কিছু করতে পারলাম না। কাঞ্চা, ব্যাগটা দে। লোকটা ব্যাগটা এগিয়ে দিল মহাদেবের দিকে। মহাদেব ব্যাগের চেন খুলে তার মধ্যে থেকে সাদা বাক্সটা বের করে খুলতেই চমকে উঠল। একি, মূর্তিটা কোথায়? তুমি কি আমাদের এতই বোকা মনে করো? এবার ঘটে গেল এক কাণ্ড। মহাদেব কাঞ্চার হাত থেকে পিস্তলটা নিয়ে তার বাঁট দিয়ে আঙ্কেলের মুখে আঘাত করল। আঙ্কেলের মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে। বল, মূর্তিটা কোথায় রেখেছিস? খুব হাসি পাচ্ছে, হ্যাঁ? খুব। তোর অবস্থাও ঠিক ওই বাকি তিনজনের মতন করব।
তোর ওই ভাইপোটার সামনে মেরে মেরে তোর মাথার ঘিলু বের করে দেবো আমি। আঙ্কেল নিজের হাত দিয়ে মুখের রক্তটা মুছল। ও এমনিতে বলবে না। কাঞ্চা, ওর ভাইপোটাকে ধর। এতক্ষণ লোকটা পিস্তলটা উঁচিয়ে ধরেছিল। এবার পিস্তল নাবাতেই আঙ্কেল হাতটা পকেটে ঢুকিয়ে ও রিভলভারটা বের করল। ভয়ানক ক্ষিপ্রতার সাথে মহাদেব একটা কিক করলো আঙ্কেলের হাতে, আর বন্দুকটা ছিটকে গিয়ে পড়ল 10 হাত দূরে। পালা পালা আয়ুষ, পালা, মুভ মুভ মুভ, পালা, আমি বলছি পালা। লোকটা আমাকে পেছন থেকে জাপটে ধরল আর গলায় ঠেকালো পিস্তলটা। আগের বার অল্পের জন্য বেঁচে গেছিলি, নিজেকে খুব হিরো ভাবছিস তাই না? হাতের এটা দেখতে পাচ্ছিস? ওকে আগে ছাড়ো, আমি বলছি ওকে আগে ছাড়ো। ছেড়ে দাও, তোমরা আমার সাথে যা করবে করো। লিভ হিম। আগে বল মূর্তিটা কোথায়? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এবার আচমকা একটা ব্যাপার আমার চোখে পড়ল। আমার গলায় রাখা পিস্তলটার লক খোলা নেই। আঙ্কেলের থেকে বন্দুকের সম্বন্ধে অনেক কিছু জেনেছি। এই ভয়ানক মুহূর্তেও আমার মাথা ভয়ানকভাবে কাজ করে উঠল। আমার নার্ভ নিজের শক্তি জানান দিল। লোকটার মা হাতটা আমার পেটের কাছ থেকে ছাড়িয়ে ডান হাতটা ধরে আছাড় মারলাম সামনে। এই দৃশ্য দেখে মহাদেবও হতভম্ব হয়ে গেল। আর এবার বাঘের মতন মহাদেবের ওপর ঝাঁপিয়ে পড়ল আঙ্কেল, আর আমি কাঞ্চার বুকের উপর গিয়ে বসলাম। আমি না, সেদিন তুই আমার থেকে অল্পের জন্য বেঁচে গেছিস। মুখ থেকে গঙ্গানির মতন একটা শব্দ করে লোকটা সংজ্ঞা হারালো। ওইদিকে আঙ্কেলের সাথে মহাদেবের তুমুল হাতাহাতি চলছে। আমি ভাবলাম একবার বাইরে গিয়ে লোক ডেকে আনি, কিন্তু আঙ্কেলকে একা ছেড়ে যেতে পারলাম না। আঙ্কেল তার যুদ্ধ দক্ষতায় লোকটাকে বারবার আয়ত্তে আনার চেষ্টা করলেও লোকটা বেরিয়ে এসে আঙ্কেলকে আবার আঘাত করছে। আহত হয়ে আঙ্কেল কিছুটা পিছিয়ে এলো। এবার আমি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম লোকটার উপরে, কিন্তু অনায়াসেই আমাকে এক হাতে তুলে ছুঁড়ে ফেলে দিল সে। প্রচণ্ড লাগলো। এই ফাঁকে আঙ্কেল রিভলভারটার দিকে এগিয়ে গেল, কিন্তু লোকটা এক ধাক্কায় আঙ্কেলকে সরিয়ে রিভলভারটা তুলতে গেল। এবার আঙ্কেল ছুটে এসে লোকটার হাতের ওপরে ওর বুটটা বসিয়ে দিল। এবার আঙ্কেল তাকে টেনে সরিয়ে নিয়ে গেল দেওয়ালের দিকে। পেটে ভয়ানক শক্তিশালী হাত দিয়ে এক ঘুষি কষালো। আমি উঠতে পারছি না, আমার হাতে অসম্ভব যন্ত্রণা করছে, পা অসাড় হয়ে গেছে। আমি গোটা দৃশ্যটা দেখে যাচ্ছি। দেখতে পেলাম মহাদেব তার দীর্ঘ হাত দিয়ে আঙ্কেলের মুখে আবার আঘাত করল। সেই ক্ষত জায়গা দিয়ে আবার রক্ত বেরিয়ে এলো। এবার আঙ্কেল কুনুই দিয়ে তার বুকে এমন মারল, লোকটা প্রচণ্ড চিৎকার করে উঠল। চোখ মুখ বদলে গেল। তারপর একটা ঘুষি গিয়ে পড়ল তার থুতনিতে। একটা দাঁত ভেঙে বেরিয়ে এলো মুখ থেকে, আর তার সঙ্গে রক্ত। এবার সে অনন্য ভঙ্গিতে হাতটা জড়ো করে মাথায় এমন এক বাড়ি মারল, বিশাল চেহারার মহাদেব শর্মা কাটা কলা গাছের মতন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আঙ্কেল একপাশে বসে পড়ল, আমার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল। তারপর পকেট থেকে রুমালটা বার করে ক্ষতয়ে চেপে ধরল। একটু একটু করে আমি চেতনা হারালাম। আমার হাত ভাঙেনি, কিন্তু চোট বেশ গুরুতর। হাতটা ফুলেছে ভালো। আঙ্কেলের শরীর লোহার তৈরি। এক্সরে করেও কিছু ধরা পড়েনি, শুধু মুখের ক্ষতটায় স্টিচ পড়েছে। দু একদিন আমরা এখানেই বিশ্রাম নিলাম। থেকে থেকে আমাদের সাথে গভর্নমেন্ট অফিসিয়ালসরাও দেখা করতে গেল। একটু স্বাভাবিক হতেই ইন্সপেক্টর আর অরুণ এক সন্ধ্যায় এলো আমাদের সাথে দেখা করতে। বলে রাখি, আমাদের হসপিটালে কেবল এক বেলায় রাখা হয়েছিল, তারপর থেকে আমরা হোটেলেই আছি। আয়ুষ, আলমারিতে আমার সুটকেসটা এক হাতে ধরে নিয়ে আসতে পারবি? হ্যাঁ, পারবো। রুমের আলমারিটা খুলে জিনিসটা রাখলাম আঙ্কেলের সামনে। মূর্তিটা আবার সরকার নিজের জিম্মায় রেখেছে? এখনো রাখেনি। মানে? আয়ুষ, আমার বন্ধু অজিতকে একটা ভিডিও কল করতো। আঙ্কেলের কথা মতন অজিত আঙ্কেলকে ভিডিও কল করাতে একেবারেই ধরল ফোনটা। ঠিক আছিস তো বিনোদ? চোট খুব গুরুতর নয় তো? Not at all, not at all. I'm totally fine. উফ, খুব চিন্তায় ছিলাম। খবরে সবটা দেখলাম। তোকে দু একবার ফোনে ট্রাইও করেছিলাম। আয়ুষ ঠিক আছে তো? ওর হাতে একটু লেগেছে, ওই তো তোকে কানেক্ট করলো। এবার শোন, মন দিয়ে আমার কথা শোন। অরুণ, ঘরের লাইটটা একটু অফ করবো। লাইট কেন? আহা, একবার করোই না, তার আগে একবার দেখে নাও দরজাটা বন্ধ আছে কিনা। ইন্সপেক্টর,
খামটা এনেছো? আপনি কি করে জানলেন মহাদেবের বাড়িতে আমরা এই খামটা পাবো? এই এই কি করছেন আপনি? এভিডেন্স নষ্ট করছেন। আঙ্কেল সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে খামটা বের করল। তার মধ্যে বেরিয়ে এলো জীর্ণ একটা মোটা বাঁশ কাগজ। কাগজের রং হলদে হয়ে গেছে। কাগজটায় কিছু লেখা নেই। নাও অরুণ, লাইটটা অফ করো। এক সেকেন্ড। আঙ্কেল নিজের সুটকেস থেকে বের করলো একটা বড় পিসবোর্ডের বাক্স। তার মুখটা খুলে ভেতর থেকে বের করলো মূর্তিটা। এটা এটা আসলটা। তাহলে যেটা তোমরা উদ্ধার করেছো, দ্যাট ইজ নাথিং বাট এ রেপ্লিকা। ওটা একটা রেপ্লিকা মাত্র। অরুণ, নাও লাইটটা। মায়ের তৃতীয় নেত্র থেকে ঠিকরে বেরিয়ে আসছে সেই লাল আলো। আরে বাপরে! এবার সেই আলোর সামনে কাগজটা রাখতেই ফুটে উঠল একটা মানচিত্র। উপরে স্পষ্ট বাংলায় লেখা সুতানুবি, গুপ্তধন। সেটা খুঁজে না বের করলে বলা মুশকিল। কিছুটা আনন্দ নিয়ে কিছুটা বিষাদ নিয়ে বেনারস ছাড়লাম আমরা। আমাদের সাথে চলল এক ভয়ানক অ্যাডভেঞ্চারের স্মৃতি। সারা জীবনে মনে দাগ রেখে যাবে এই বেনারস। জানি না আবার কবে আবার আসবও কিনা। ট্রেনের কামরায় বসে জানলার দিকে তাকিয়ে সব ঘটনা যেন সিনেমার মতন দেখতে পারছি। আচ্ছা আঙ্কেল, এই মহাদেব যে নগেন কুমারের কেউ হয় সেটা তো বুঝলাম, কিন্তু বাকি ব্যাপারটা অস্পষ্টই থেকে গেল। চুরি, খুন, নকল মূর্তি, আসল মূর্তি, এসব। মহাদেব হলো নগেনের ভাইপো। এই নগেন ছিল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। দারুণ মেধাবী ছিল, খোঁজ নিয়ে জেনেছি। ইতিহাস নিয়ে অধ্যয়ন করতে করতে এই গুপ্তধনের বিষয়টা ও জানতে পারে এবং পরিকল্পনা করে যে মূর্তিটা চুরি করবে। এবং তারপর কি ঘটেছিল সেটা তো জানিসই। তা আমাদের ভিলেনের এন্ট্রিটা হয় একটু পরে। ছোটবেলা থেকে কাকার মুখ থেকে ইতিহাসের গল্প শুনে শুনে ওরও ইতিহাসের প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়। আর তারপর পড়াশুনো, আর তার সাথে শরীর চর্চাও চলতে থাকে। কাকার মৃত্যু গোটা পরিবারকে একটা দারুণ ধাক্কা দিয়েছিল, আর সেই থেকে ওর অবচেতনে একটা প্রতিশোধ স্পৃহা তৈরি হয়েছিল। আর তার সাথে গুপ্তধনের লোভ তো ছিলই। তো সেই মাফিক চলতে থাকে প্ল্যান। এবার গল্পে প্রবেশ করেন ধ্রুব সান্যাল, একটা পাগল উন্মাদ। মিউজিয়ামের কাছে ঘোরাফেরা করত, কিন্তু ইতিহাসে পিএইচডি করার ডক্টর ধ্রুব সান্যাল সবটা বুঝতে পারে। আসলে অসাধারণ লোকেদের পাগল হওয়ার একটা প্রবণতা আছে। অনেক বড় মাপের লোক শেষ জীবনে উন্মাদ হয়ে গিয়েছিলেন। যাই হোক, ধ্রুব সবটা বুঝতে পেরে একটা নকল মূর্তি বানানোর পরিকল্পনা করে এবং সেটা বানিয়ে আসল মূর্তিটার জায়গায় রেখে আসে। ও আমাদের তখনই মূর্তিটা দিতে এসেছিল, কিন্তু আচ্ছা আঙ্কেল, ধ্রুব এত কিছু করলো কিভাবে? অজিত সেদিন আমাদের কথা শুনে ইম্পসিবল বললেও অবাক হয়নি, বরং তোর কথায় আমল দেয়নি। লক্ষ্য করেছিলি? আসলে ধ্রুব তো নিরুদ্দেশ হয়নি। একটা ব্রিলিয়ান্ট ছেলে পাগল হয়ে গেছে, তার বাবা জীবনে এত কিছু করেও তাকে সারাতে পারেনি, এই একটা ব্যর্থ অনুভূতি আর সমাজের উপহাস থেকে ছেলের প্রতি একরকম ঘৃণা জন্মায় অজিতের মনে। কিন্তু ওর স্ত্রী, সে তো মা। একজন মা কি পারে নিজের ছেলেকে দূরে সরিয়ে রাখতে? আসল মূর্তিটা নিয়ে শিল্পীর কাছে ভালো টাকা দিয়ে ও নকল মূর্তিটা বানায়। আর এত কিছু করে সে নকল মূর্তিটা চুরি করে মহাদেব বা ওর লোক। আর খুনগুলো? প্রথম খুনটা তো বোঝাই যাচ্ছে যে জিনিসটা চুরি করতে হলে করতেই হতো। আর হেমন্ত সেদিন কিছু টের পায়নি না। হেমন্তকে হাত করেছিল মহাদেব। ইয়েস। কিন্তু পরে ওর ভয় হয় যে চাপে পড়ে যদি কিছু বলে দেয় হেমন্ত। আসলে ঘটনাস্থলে আমার যাওয়াটা ওকে আরো ভীত করে তোলে। ভাবে আমি যদি
সব কথা হেমন্তর পেট থেকে বের করে ফেলি, তাহলে এতদিনের এত পরিকল্পনা সবটাই ভেস্তে যাবে। আর সুব্রত সেনকে খুন করার কারণ, লোকটা কুকুরের মতো ওর পেছনে লেগেছিল। লোকটার নেটওয়ার্ক ভয়ানক স্ট্রং, ভয়ানক স্ট্রং। বেনারস শহরে গাছ থেকে একটা পাতা পড়লেও খোঁজ পেত লোকটা, এত স্ট্রং ছিল ওর নেটওয়ার্ক। আর তাই মহাদেব ওকে হাত করার চেষ্টা করে। কিছুটা কাজও হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস সেদিন লোকটা আমার কাছে ওই মহাদেবের কথাই বলতে এসেছিল, যাটাই করতে আর কি, যে আমি কোন পথে এগোচ্ছি সেটা জানতে, অ্যান্ড অবশ্যই আমাকে ভয় দেখাতে। আর একটা বিষয়, তুমি কিভাবে অনুমান করলে যে মহাদেবী কালপ্রিট? আর মহাদেব তো বেনারসে ছিলও না। ওই ধ্রুব যখন বলল যে খুনি আমাদের পাশেই আছে, রোজ দেখি, তখনই আমার সন্দেহ হয় যে খুনি নিশ্চয়ই আমাদের খুব কাছেই আছে। আর মহাদেবের কাছে যখন নগেনের ডিটেলস চেয়েছিলাম, তখন যা এসেছিল তাতে মনে হয়েছিল অনেক কিছু লুকোনো রয়েছে। আর তারপর খোঁজ নিয়ে এত কিছু জানতে পারি। হ্যাঁ, সুব্রতর খুনের আগে ও বেনারসে ছিল না ঠিকই, কিন্তু ও ছিল মোগল সরাই, যার এখন নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। কাশী থেকে মাত্র 17 কিলোমিটার। তারপর এই ঘটনা, আর ওর ভাগ্যে ভালো বা খারাপ যাই হোক, এখানে আসতে হয় ওকে। কিন্তু একটা মানুষ কিভাবে এতটা নৃশংস হতে পারে সেটা জানি না। জটিল ক্রিমিনাল সাইকোলজি। ভগবানের নাম নিয়ে যে এরকম ঘৃণ্য অপরাধ করা যায় না, স্বয়ং মহাদেব তাকে ছাড়বেন না। আমরা বাড়ি ফিরলাম। দিন 5 পর একটা দল এলো আমাদের বাড়ি, পুলিশ আরও বড় বড় অফিসার। স্যার, আমরা গুপ্তধনের সত্যতা জানি না, আমরা এক্সপেডিশনটা করছি, আপনি যদি হেল্প করতেন। আমার সাথে আমার ভাইপোটিও যাবে কিন্তু। নিশ্চয়ই স্যার, আমরা সব রকম ব্যবস্থা করব। তবে স্যার, আমরা এই ব্যাপারটা নিয়ে হইচই করতে চাইছি না। একটু রাতের দিকেই হবে আমাদের এক্সপেডিশন। ধরুন রাত 8টায় আপনারা রেডি থাকবেন, কেমন? এক ধরনের অ্যাডভেঞ্চার থেকে ফিরলাম। সামনে অপেক্ষা করছে আর এক গুপ্তধন, মানে হিডেন ট্রেজার। সেই রবীন্দ্রনাথের গল্পের গুপ্তধন, সেই বিভূতিভূষণের, হেমেন্দ্র কুমার রায়ের ফেলুদার রয়্যাল বেঙ্গল রহস্যের গুপ্তধন সত্যিই আছে, তাও আবার কলকাতায়। জানি না কি দেখব। দিন যেন কেটে রাত আসতেই চায় না। একটা ব্যাপার বলতেই ভুলে গেছি। প্রবুদ্ধতার থেকে খোঁজ নিয়ে জেনেছি ওই মূর্তিটায় ফ্লোরোসেন্স বলে এক ধরনের জিনিস ব্যবহার করা হয়েছে, যা আলোয় থেকে নিজেকে এক প্রকার চার্জ করে অন্ধকারে জ্বলে ওঠে। আর ওই মানচিত্রে যে অদৃশ্য কালি ব্যবহার করা হয়েছিল, এক বিশেষ কম্পাঙ্কের লাল আলো পড়লে বিক্রিয়া করে ফুটে ওঠে। তখনকার দিনের মানুষ ও এত অ্যাডভান্স ছিল, ভাবলেই অবাক লাগে। অবশেষে রাত এলো। ম্যাপটার লেখা আবার মিলিয়ে গেছে, কিন্তু আমি ফোনে ছবি তুলে রেখেছিলাম। এক্সপার্ট টিম ছবি অনুসরণ করে এসে পৌঁছলো উত্তর কলকাতার এক গলির সামনে। জায়গাটার নাম উজ্জয়ী রাখলাম। গাড়ি থেকে নেমে আমরা গলির ভেতরে ঢুকে গেলাম। একটা ডিভাইস নিয়ে লোকগুলো চারিদিক দেখছে। এখানে একটা মন্দির থাকার কথা। কিছুটা এগিয়ে গিয়ে পুরনো ছোট্ট একটা কালী মন্দির চোখে পড়ল। আমাদের একটা সুবিধে এই যে এই গলিটা বেশ ফাঁকা। আশেপাশের কিছু বাড়ির জানলা দিয়ে যদিও কিছু মানুষ সন্দিগ্ধ চোখে আমাদের দেখছে, কিন্তু কেউ বাধা সৃষ্টি করতে আসছে না। মন্দিরটার ভেতরে প্রবেশ করে বুঝলাম এখানে এখনো পুজো হয়। সন্ধ্যাবেলায় ধূপ জ্বালানো বোধহয় হয়েছিল। একটা সুবাস নাকে আসছে। এখন মন্দিরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করছে। এই, তোমরা সবাই টর্চ লাইটগুলো একটু জ্বালো। টর্চের আলোতে বিরক্ত হয়ে একদল বাদুড় মন্দির থেকে উড়ে পালিয়ে গেল। একটু ভেতরে ঢুকতেই একটা দরজা চোখে পড়ল মেঝেতে।
একটা বহু পুরনো জং ধরা তালা ঝুলছে। তালাটা ভাঙো। তালা ভেঙে ভেতরে একটা সুড়ঙ্গ চোখে পড়ল। এরকম সুড়ঙ্গ আমি ট্রেজার হান্টিংয়ের সিনেমাগুলোতে দেখেছি। খুব একটা গভীর না। ভেতরে প্রবেশ করলাম একে একে আমরা। আমাদের আটকে ধরবার চেষ্টা করল হাজার মাকড়সার জাল, কিন্তু আমাদের শক্তির কাছে পারল না। এক এক করে আমরা এগিয়ে গেলাম। জোরালো টর্চের আলোয় সুড়ঙ্গের ভেতরে হাজার বছরের অন্ধকারটা আরও পরিষ্কার দেখাচ্ছে। চারিদিকে আমাদের দল ভাগ হয়ে খুঁজতে লাগলো। জায়গাটা অনেকটা চওড়া, মোটামুটি 1 ফুটবল মাঠের মতন। চলতে চলতে টং করে পায়ে কি যেন একটা ঠেকল। টর্চ ফেলতেই দেখলাম একটা ঘোড়া ধুলো মরচে পড়লেও এখনও ঠিক আছে। মুখটা একটা চামড়ার মতন জিনিস দিয়ে ঢাকা। আঙ্কেল, আঙ্কেল পেয়েছি, গুপ্তধন পেয়েছি। সবাই ছুটে এলো একে একে। এই, কেউ হাত দেবে না, কেউ হাত দেবে না। মৃন্ময়, তুমি চেক করো। একটা লোক একটা ডিভাইস দিয়ে একটা চেক করে বুড়ো আঙুলের সাহায্যে ইশারায় জানালো হাত দেওয়া যাবে না। সবাই গ্লাভস পরে ঘোড়াটাকে টেনে মাঝখানে নিয়ে এলো যাতে খুলতে সুবিধে হয়। চামড়ার মতন জিনিসটা ধীরে ধীরে খোলা হলো। আমি আর আঙ্কেল পেছন থেকে সবটা দেখছি। যিনি খুলছেন তিনি জিনিসটা খুলে মুখ থেকে অস্ফুট একটা শব্দ বের করে 4 পা পিছিয়ে গেলেন। আমি আর আঙ্কেল এগিয়ে গেলাম। সবার মুখ দেখলাম থ হয়ে গেছে। কি আছে ওর ভেতরে? এগিয়ে গিয়ে ব্যাপারটা দেখতেই গাটা শিউরে উঠল। পিঠ দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ঘোড়াটার মধ্যে ঘাপটি মেরে রয়েছে একটা নরকঙ্কাল। হঠাৎ মনে হলো মন্দিরের সমস্ত ঘণ্টা বেজে উঠল। সবাই অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করল। কিছুক্ষণ পর ঘণ্টার শব্দ থেমে যাওয়ায় সবার সম্বিত ফিরল। চল তো, বাইরে চল, আয়। বাইরে ছুটে গিয়ে কাউকে দেখা গেল না। একটা দল মন্দিরের বাইরে দাঁড়িয়েও ছিল। তারাও বলল ভেতরে কেউ প্রবেশ করেনি। গুপ্তধন আর নেই। কোথায় গেছে, কিভাবে গেছে, আমরা কখনো জানতেও পারবো না। ভেতরে ওই কঙ্কালটা কার, কত পুরনো আর কিভাবে সেখানে এলো, সেটা এবার পুলিশ তদন্ত করুন। একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েই আমাদের এই অ্যাডভেঞ্চার শেষ হলো। অনেক কিছু না জানা থেকে গেল। কোথায় গেল গুপ্তধন? কার কঙ্কাল? কেই বা মন্দিরের ঘণ্টায় বাজাল? এই সব প্রশ্নের উত্তর আর কোনোদিনও পাওয়া যাবে কিনা জানি না। মনের মধ্যে অদ্ভুত একটা ছাপ ছেড়ে গেল এই কেসটা। এই ঘটনার পর আঙ্কেল কিছুদিন বেশ গম্ভীর হয়েছিল। কিছু না মেলাতে পারলে আঙ্কেল এরকম একটু হয়ে যায়। তারপর আস্তে আস্তে নিজের পুরনো মেজাজে ফিরল। জীবনের সব কিছু কি আর অঙ্ক দিয়ে মেলানো যায়? যায় না, যায় না। যাই হোক, এইসব নিয়েও ভাবলে কি আর হবে? হবে না। চল আয়ুষ, সামনের দোকানটা থেকে 1 গ্লাস বাদাম শেক খেয়ে আসি, আয়। বাইরে পুলিশের ব্যারিকেড, মন্দিরের নিচে পাতাল ঘরে কিভাবে এক কালো ছায়ামূর্তির অনুপ্রবেশ ঘটেছে। সেই ঘোড়াটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। আচমকা বাইরে ঘণ্টার শব্দ, সে চমকালো না। এর জন্যেই যেন সে অপেক্ষা করছিল। ঘোড়াটা টানতে টানতে সে আরো ভেতরে নিয়ে চলে গেল। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, তাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
আজকে আপনারা শুনছিলেন লেখক অরিন্দম ব্যানার্জির কলমে মেজর সাব সিরিজের থেকে দ্বিতীয় গল্প। যদি আপনারা এখনও এই সিরিজের প্রথম গল্প না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে অথবা পিন কমেন্টসে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে এখনই শুনে ফেলতে পারেন। আর কেমন লাগলো আমাদের উপস্থাপনা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন, তাতে আমরা উদ্বুদ্ধ হই আরও নতুন নতুন ভালো ভালো কাজ আপনাদের উপহার দেওয়ার জন্য। আজকের গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। গল্পের শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিওস। তবে আজকের জন্য এটুকুই, ফিরব পরের শুক্রবার আরও একটি নতুন টান টান থ্রিলার গল্পের সাথে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।